তোমাদের আগের দিন ক্লাসে যেটা আমরা বলেছিলাম যে প্ল্যান্ট ফিজিওলজির যে পোর্শন গুলো বাকি আছে আমরা সেগুলোই করব। ঠিক আছে, প্রথমে দিকটা তোমরা জানো যে ডিফিউশন, অসমোসিস, প্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস ছিল। ওই পার্টগুলো একজন স্যার পড়িয়েছিলেন, তোমাদের রেকর্ডেড ভিডিও দেওয়া ছিল। আজকে আমরা তারপরে ঠিক একটা অংশ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ফেজেস এন্ড ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ। এরই সঙ্গে আরো জিনিস যেটা ছিল তোমার, তোমার হচ্ছে প্লান্ট হরমোন। ঠিক আছে, অক্সিন, সাইটোকাইনিন, জিবেরেলিন, এবিএ, এগুলো ছিল। তো একসাথে তো পুরোটা হবে না। তো আজকে আমরা হচ্ছে কি দেখো, ফেজেস এন্ড ফ্যাক্টরস অফ প্ল্যান্ট গ্রোথ। তোমরা দেখতে পাচ্ছ যে প্ল্যান্টের গ্রোথের কি কি ফেজ আমরা দেখতে পাই এবং কি কি ফ্যাক্টরস মানে তোমার প্ল্যান্ট গ্রোথের কে স্টিমুলেট করে, সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করব। কেমন? কারণ এটা তো অনেকটাই জিনিস রয়েছে, কি কি ফ্যাক্টরস রয়েছে, তার আবার টাইপস রয়েছে। হুম। এবং এখানে মানে বোঝার মতন অনেক কিছুই জিনিস রয়েছে, সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে আমরা ধরে ধরে পড়বো আর কি। ঠিক আছে, তার পাশাপাশি তোমরা দেখতে পাবে এখানে ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন এবং রিডিফারেন্সিয়েশন, এই তিনটে টার্ম কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্ল্যান্টের গ্রোথের সাপেক্ষে। তো আমরা তোমার হচ্ছে কি এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো ক্লাসগুলো মন দিয়ে শুনতে হবে তাহলে প্রথম থেকেই। ঠিক আছে, আমরা পুরোটা জিনিসটা আজকে দেখবো। আহ, এবং তার পাশাপাশি যেভাবে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করি, কোশ্চেন অ্যান্সারও আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আহ, বুঝতে পেরেছো কি আমরা পড়বো আজকে তাহলে? বুঝতে পেরেছো? তাহলে আমরা হচ্ছে কি দুটো জিনিসই পড়বো। একটা হচ্ছে তোমার প্ল্যান্টের কি কি হচ্ছে কি তোমার টাইপসের আমরা গ্রোথ দেখতে পাই, আর তার জন্য কি কি গ্রোথ ফ্যাক্টরস লাগে। ঠিক আছে, মানে ফেজেস অফ প্ল্যান্ট গ্রোথ এবং কি কি ফ্যাক্টরস লাগে। তো আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, অবভিয়াসলি প্ল্যান্টের গ্রোথ বলতে আমরা কি বুঝি, তাই না? গ্রোথ, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বৃদ্ধি বলি। অবভিয়াসলি আমরা যখন কোন একটা মানে তোমার হচ্ছে কি ইনক্রিজ ইন সাইজ অফ সেল, ঠিক আছে, তোমার হচ্ছে কি সেলের যে সাইজ সেটা যদি ইনক্রিজ করে, কিংবা এমনও হতে পারে তোমার কোনো টিস্যু কিংবা কোনো অর্গান বা কোনো ইন্ডিভিজুয়াল প্ল্যান্টস, ঠিক আছে, তারও যদি হচ্ছে কি তোমার গ্রোথ আমরা মানে তোমার হচ্ছে ইনক্রিজেস দেখতে পাই। ঠিক আছে, তাহলে যখন আমরা কোনো একটা প্লান্টের ক্ষেত্রে তার সেলের সাইজ ইনক্রিজ করছে এবং তার পাশাপাশি টিস্যু অর্গান বা ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট যখন হচ্ছে কি তোমার গ্রোথ হচ্ছে, আহ, তোমার হচ্ছে কি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আহ, তাকে আমরা গ্রোথ বলতে পারি। এবং এটাও তোমরা মাথায় রাখবে, যখন আমরা লিভিং ক্যারেক্টার্স এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স পড়ি, মানে লিভিং কোন একটা অর্গানিজমস এর, তো সেখানেও আমরা গ্রোথকে একটা কি বলে থাকি না, বেসিস ক্যারেক্টারিস্টিক্স একটা ফিচার্স বলতে পারি, বা ফান্ডামেন্টাল এবং বেসিক একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমরা বলতে পারি। মানে যে জিনিসটা আমি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো, যে একটা লিভিং অর্গানিজমস এর ক্ষেত্রে তো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকে, তো তার মধ্যে গ্রোথ কিন্তু একটা হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট ফিচার্স। ঠিক আছে, দেখো তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি যে তোমার হচ্ছে কি এই গ্রোথ হচ্ছে, দেখো গ্রোথ ওকার্স এজ এ রেজাল্ট অফ সেভারাল মেটাবলিক প্রসেস। তাহলে গ্রোথ হতে গেলে কিন্তু আমরা দেখতে পাই যে একটা প্ল্যান্টের মধ্যে অনেকগুলো মেটাবলিক প্রসেস হলে তবে গিয়ে সেখানে গ্রোথটা আমরা দেখতে পাবো। দিস মেটাবলিক প্রসেসেস মে বি ক্যাটাবলিক এবং অ্যানাবলিক। তোমরা জানো যে মেটাবলিক প্রসেসকে আমরা দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে, মেটাবলিক হতে পারে যে যদি গ্রোথটাকে ইনক্রিজ করে, বা তোমার হচ্ছে কি ড্রাই ওয়েটটা যদি ইনক্রিজ করে তাহলে হচ্ছে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে কি অ্যানাবলিক, আর ডিক্রিজ করলে ক্যাটাবলিক। তো সেই জন্য হচ্ছে কি সেই মেটাবলিক প্রসেস দুভাবেই হতে পারে। ঠিক আছে, যেটা গ্রোথের জন্য রেসপন্সিবল, তাহলে সেটা ক্যাটাবলিক রিয়াকশন হতে পারে, বা ক্যাটাবলিক প্রসেস হতে পারে, বা অ্যানাবলিক প্রসেসও হতে পারে। তো দেখো, ইন সাকসেসিভ গ্রোথ স্টেজেস ইন প্লান্টস, seed germinates, develops into seedlings, and later it takes the shape of the adult plant. ঠিক আছে, তো এখানে ফর এক্সাম্পল একটা সাকসেসিভ গ্রোথ স্টেজ যদি আমরা একটা প্ল্যান্টের ক্ষেত্রে দেখি, তাহলে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যখন একটা তোমার সিড হয়, ঠিক আছে, সেই সিড থেকে যখন হচ্ছে কি সিডলিং তৈরি হয়, সেই সিডলিং পরবর্তীকালে একটা অ্যাডাল্ট প্ল্যান্ট তৈরি করে, ইট ইজ ওয়ান টাইপ অফ সাকসেসিভ গ্রোথ স্টেজ। কেমন?
তাহলে গ্রোথ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তাহলে গ্রোথ মানে কি বললাম, একটা ইরিভার্সিবল প্রসেস, ঠিক আছে, ইরিভার্সিবল প্রসেস, এবং যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা সেলের সাইজটা ইনক্রিজ পাচ্ছে, যার কারণে ইন্ডিভিজুয়াল প্ল্যান্টটাই ইনক্রিজ পাচ্ছে। এবং একটা লিভিং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই গ্রোথ পড়ছে, এবং গ্রোথটা হচ্ছে কি তোমার মেটাবলিক প্রসেসের মাধ্যমে হচ্ছে। সেই মেটাবলিক প্রসেস অ্যানাবলিকও হতে পারে, ক্যাটাবলিকও হতে পারে। এবং একটা সাকসেসিভ গ্রোথ স্টেজ যদি আমরা একটা প্ল্যান্টের দেখি, ফর এক্সাম্পল সিড থেকে যখন সিডলিং তৈরি করে সেখান থেকে যখন অ্যাডাল্ট প্ল্যান্ট তৈরি হয়, এটাকে আমরা একটা সাকসেসিভ গ্রোথ স্টেজ বলতে পারি। চলো এবার হচ্ছে কি, দেখো বুঝতে পারলে, সবাই বুঝতে পারলে কি জিনিসটা? হ্যাঁ স্যার। দেখো এবার হচ্ছে কি তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ, ঠিক আছে। তাহলে গ্রোথের কি কি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাই। তো দেখতে পাচ্ছ যে এখানে দুটো আমরা বেসিক পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা প্ল্যান্ট গ্রোথ ইজ জেনারেলি ইনডিটারমিনেট, এবং সেকেন্ড যেটা বলেছে দেখো, গ্রোথ ইজ মেজারেবল। ওকে, তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ইনডিটারমিনেন্ট গ্রোথকে বলতে পারি, আর একটা বলছি যে এটা মেজারেবল, মানে আমরা মাপতে পারি। তো প্রথমে যেটা ইনডিটারমিনেন্ট, এই কথাটা বলছে কেন না, এই কারণে বলছে, দেখো প্ল্যান্টস possesses দ্য এবিলিটি অফ গ্রোথ থ্রু আউট দেয়ার লাইফ, ঠিক আছে। তাহলে আমরা একটা প্ল্যান্টের ক্ষেত্রে গ্রোথটা হচ্ছে কি তোমার, প্ল্যান্টের ক্ষেত্রে তার থ্রু আউট লাইফ পর্যন্ত হচ্ছে কি, বেঁচে থাকা পর্যন্ত হচ্ছে কি তার কিন্তু গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ ডিউ টু দ্য presence of meristem at certain locations in their body, and these meristems have ability to divide and self তোমার হচ্ছে কি পারমিচার। অর্থাৎ আমরা কি দেখতে পাই, এটা ফর এক্সাম্পল কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে, আমরা অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই না। দেখবে অ্যানিমেলের ক্ষেত্রে একটা সার্টেন এজ পর্যন্ত গ্রোথটা দেখা যায়, তারপরে কিন্তু গ্রোথ বন্ধ হয়ে যায়। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে দেখো মৃত্যু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পোর্শনে মেরিস্টেমেটিক টিস্যু থাকার কারণে এই গ্রোথটা কিন্তু আমরা কন্টিনিউয়াস ভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে তার একটা এবিলিটি থাকছে ডিভাইড করার জন্য। এই জন্য আমরা কি বলতে পারি যে প্ল্যান্ট গ্রোথ ইজ জেনারেলি ইনডিটারমিনেন্ট। আর যেটা আমরা বলছি যে মেজারেবল মানে কি, না বলছে এট সেলুলার লেভেলস গ্রোথ ইজ দ্য কনসিকুয়েন্স অফ ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম, বাট দিস ইনক্রিজ ইজ ডিফিকাল্ট টু মেজার, ঠিক আছে। যদি হচ্ছে কি তোমার কোনো একটা সেলুলার লেভেলে গ্রোথ আমরা দেখতে পাই, সাপোজ সেলের প্রোটোপ্লাজম ইনক্রিজ হচ্ছে, তাহলে সেটাকে আমরা হয়তো মানে খুব ভালো হয়তো মেজার করতে পারবো না। কিন্তু যদি হচ্ছে কি আমরা এটাই বলতে পারি, দেখো বলছে গ্রোথ ইন প্লান্টস ইজ মেজার্ড ভায়া different methods like increasing the height, fresh weight, dry weight, ভলিউম বা সেল নাম্বার। বুঝতে পেরেছো তো, মানে আমরা মেজারেবল প্রথমে বলছি যে গ্রোথ ইজ মেজারেবল। তো সেই গ্রোথটা আমরা যদি সাইটোপ্লাজমের ক্ষেত্রে হয় বা প্রোটোপ্লাজমের ক্ষেত্রে হয়, সেটা হয়তো আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট, বাট পারবো, মাপতে পারবো। কিন্তু নর্মালি আমরা যে জিনিসটা হচ্ছে কি মাপি, প্ল্যান্টের হচ্ছে কি হাইট, প্ল্যান্টের ড্রাই ওয়েট, বা প্ল্যান্টের হচ্ছে কি তোমার ভলিউম কিংবা সেলের নাম্বার। তো এইখান থেকে আমরা বলতে পারি গ্রোথ ইজ মেজারেবল। তাহলে দুটো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স কথা আমি বললাম। ফার্স্ট ওয়ান ইজ দ্য গ্রোথ জেনারেলি ইনডিটারমিনেন্ট ইন প্ল্যান্টস ফর ইন দ্য প্ল্যান্টস, ওকে। আর সেকেন্ড কি বললাম, গ্রোথ ইজ মেজারেবল, ওকে, গ্রোথকে আমরা মেজার করতে পারি। এবার দেখো আমরা দেখছি যে দ্য গ্রোথ অফ প্ল্যান্টস হ্যাজ থ্রি ফেজেস, ঠিক আছে। তিনটে ফেজের মাধ্যমে প্ল্যান্টের গ্রোথ কিন্তু সম্পন্ন হয়, ঠিক আছে। প্ল্যান্টস হ্যাজ থ্রি ফেজেস অফ দেয়ার গ্রোথ। কি কি দেখো, একটা দেখতে পাচ্ছ যে ফর্মেটিভ ফেজ, সেকেন্ড ওয়ান ইজ দ্য সেল এনলার্জমেন্ট এন্ড সেল ডিফারেন্সিয়েশন ফেজ, এন্ড থার্ড ওয়ান ইজ দ্য সেল মেচুরেশন ফেজ, ওকে, সেল মেচুরেশন। তাহলে এই তিনটে ফেজ আমরা নর্মালি দেখতে পাচ্ছি কোন একটা প্ল্যান্টের ক্ষেত্রে, ওকে। কি বললাম, একটা হচ্ছে তোমার ফর্মেটিভ ফেজ, সেল এনলার্জমেন্ট এন্ড সেল ডিফারেন্সিয়েশন ফেজ, এন্ড থার্ড ওয়ান ইজ দ্য সেল মেচুরেশন। তো প্রথমে যেটা আমরা আলোচনা করবো ফর্মেটিভ ফেজ। তো দেখো ফর্মেটিভ ফেজের ক্ষেত্রে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এই ফেজের ক্ষেত্রে কি হয় না, নর্মালি হচ্ছে কি সেল ডিভিশন ইজ দ্য বেসিক ইভেন্টস ইন দ্য গ্রোথ অফ দ্য প্ল্যান্ট। তাহলে ফর্মেটিভের ক্ষেত্রে কিছু ফরমেশন করা, তাহলে এখানে কি ফরমেশন করছে না, দেখো সেল ডিভিশন করলে কি তৈরি হবে, অবভিয়াসলি সেল থেকে সেলই তৈরি হবে। তো এই জন্য বলছে দেখো অল সেলস আর দ্য রেজাল্ট অফ ডিভিশন অফ প্রি এক্সিস্টিং সেলস। বুঝতে পেরেছি, তাহলে তার পূর্ববর্তী সেল থেকে ডিভিশন করে নতুন সেল তৈরি করবে। এবং দেখো মাইটোসিস ইজ দ্য টাইপ অফ সেল ডিভিশনস দ্যাট হ্যাপেন্স ডিউরিং গ্রোথ।
ঠিক আছে, তাহলে এই যে তোমার হচ্ছে কি ফেজেস অফ গ্রোথের ক্ষেত্রে এখানে কিন্তু মাইটোসিস সেল ডিভিশন কিন্তু দায়ী, তাই না? গ্রোথটা কিন্তু মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমেই হয়ে থাকে। তো এখানে আমরা বেসিক্যালি দুটো স্টেপ দেখতে পাই। অবভিয়াসলি ডিভিশন অফ নিউক্লিয়াস, যেটাকে আমরা কেরিওকাইনেসিস বলি, ডিভিশন অফ সাইটোপ্লাজম, যেটাকে আমরা সাইটোকাইনেসিস বলতে পারি। দেখো তাহলে একটি প্ল্যান্টের ক্ষেত্রে তিনটে যে গ্রোথ ফেজ আমরা দেখতে পাই। ফার্স্ট ইজ দ্য ফর্মেটিভ ফেজ। ফর্মেটিভ ফেজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে প্ল্যান্টের সেল ডিভিশন ঘটে। আলটিমেট আমরা দেখতে পাই যে প্রত্যেকটা সেল তার প্রি এক্সিস্টিং সেল থেকে ডিভাইড করে নতুন সেল তৈরি করে, এবং এটা বেসিক্যালি যে ডিভিশন পার্টিসিপেট করে এটা যে মাইটোসিস। আর মাইটোসিসের ক্ষেত্রে দুটো স্টেপ আমরা দেখতে পাই, সবাই তোমরা জানো, একটা কেরিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। প্রথম একটা সেলের ক্ষেত্রে তার নিউক্লিয়াস ডিভিশন ঘটবে, পরবর্তীকালে তার সাইটোপ্লাজমটা ডিভিশন ঘটবে। এবার দেখো ইন কেস অফ হায়ার প্ল্যান্টস, যদি আমরা হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে দেখি তাহলে কি দেখতে পাবো না, দেখো দেখো তাহলে হায়ার এডুকেশন, সরি, তাহলে হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, এন ইনক্রিজ অফ সেল ইজ ক্যারিড আউট ইন মেরিস্টেমেটিক রিজিয়নস। ঠিক আছে, তাহলে হায়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে হচ্ছে কি একটা প্ল্যান্টের গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, মেরিস্টেমেটিক রিজিয়ন। মেরিস্টেমেটিক মানে যেখানে হচ্ছে কি তোমার ভাজক কলা থাকে। whereby some daughter cells retain the meristematic activity while some enter in the next phase of growth, হ্যাঁ, the phase of the cell enlargement। ঠিক আছে, অর্থাৎ তাহলে দেখতে পাচ্ছ যে এটা যখন ওভারকাম করে যায়, মানে ফর্মেটিভ ফেজ যখন তার কমপ্লিট হয়ে যায়, সে তখন হচ্ছে কি সেল এনলার্জমেন্ট ফেজে চলে যাবে। কেমন? চলো, তো এই জন্য আমরা পরের স্টেপটা দেখতে পাচ্ছি কি, বা পরের ফেজটা আমরা দেখতে পাচ্ছি সেল এনলার্জমেন্ট অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন। এই দশায় কি হয়, তাহলে প্রথমে স্টেজে বুঝতে পারলে, তাহলে ফর্মেটিভ ফেজে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে সেল ডিভিশন হচ্ছে। কেমন? সেল ডিভিশন হচ্ছে, তাহলে সেল ডিভিশন হলে কি হবে, নতুন সেল তৈরি হবে। তাহলে এখানে সেল ডিভিশনটা হচ্ছে কিভাবে না, মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিসের মাধ্যমে কেরিওকাইনেসিস সাইটোকাইনেসিস হচ্ছে। এবার দেখো সেল এনলার্জমেন্ট এবং সেল ডিফারেন্সিয়েশন কি হয়। দেখো সদ্য একটা সেল তৈরি হলো ডিভিশনের মাধ্যমে, তাহলে তার মধ্যে পরিপূর্ণতা তো আসেনি। তো পরিপূর্ণতা আসবে কিভাবে না, এই ফেজের মাধ্যমে তাকে এনলার্জমেন্ট হতে হবে এবং ডিফারেন্সিয়েশন হতে হবে। এই কারণে দেখো এট দিস স্টেজ সেল সাইজ অফ টিস্যু অ্যান্ড organs is increased and his enlargement occurs by the formation of protoplasm, hydration, developing vacuoles and adding new cell walls to make it permanent and thicker। বুঝতে পেরেছো তো? দেখো তাহলে একটা সেল যখন হচ্ছে কি ডিভিশনের মাধ্যমে তৈরি হলো, পরবর্তীকালে তাকে তাকে লক্ষ্য রাখতে হবে যে তার যাতে সেলের এনলার্জমেন্ট হয় এবং ডিফারেন্সিয়েশন হয়। কি করে করছে না, তোমার দেখতে পাচ্ছ প্রোটোপ্লাজমের পরিমাণটাকে বাড়াচ্ছে, ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে, ভ্যাকুয়াল হচ্ছে ডেভেলপ করছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো সে করে সে একটা পার্মানেন্ট এবং থিকার একটা তোমার হচ্ছে কি পর্যায়ে যাচ্ছে। এই স্টেজটাকে বা এই ফেজটাকে আমরা কি বলছি, সেল এনলার্জমেন্ট অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন। এবং তাহলে কি হবে, সে ম্যাচুরেশনে চলে যাবে যখন সে হচ্ছে পরিপূর্ণ হচ্ছে, তাই না? তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি না, সেক্ষেত্রে হচ্ছে কি পরিপূর্ণ হয়ে গেলে তখন হচ্ছে কি আমরা দেখতে পাবো যে সেলটা হচ্ছে কি আলটিমেট কি হবে না, তোমার ম্যাচুরেশনে চলে যাবে। ঠিক আছে, ম্যাচুরেশন ফেজে চলে যাবে। তো এই জন্য বলছি এট দিস স্টেজ দ্য এনলার্জড সেলস acquired specific size and form as per their locations and functions। ঠিক আছে, এবারে হচ্ছে কি তার স্পেসিফিক লোকেশনে চলে যাবে এবং সেখানে যে কাজ করার কথা সেটা করবে। Thus, several cells are differentiated from simple and complex tissue which perform different functions। Obviously, যে স্টেজে সে থাকবে বা যে পজিশনে থাকবে সেই অনুযায়ী সে কাজ করবে। ঠিক আছে, সেটা কমপ্লেক্স টিস্যু হলে কমপ্লেক্স ভাবে কাজ করবে, সিম্পল টিস্যু হলে সিম্পল ভাবে সে তার যে ফাংশনটা করা উচিত সেটা সে করবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে তিনটে স্টেজ আমরা দেখতে পেলাম বা তিনটে ফেজ আমরা দেখতে পেলাম একটা প্ল্যান্টের ক্ষেত্রে গ্রোথের সাপেক্ষে। একটা ফর্মেটিভ ফেজ, একটা সেল এনলার্জমেন্ট অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন ফেজ, দেন হচ্ছে কি তোমার সেল ম্যাচুরেশন ফেজ। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই তিনটে ফেজের কথা তোমরা মনে রাখবে। প্রথম ফেজে হচ্ছে কি সেলটা ডিভিশন করছে, পরের ফেজটা থেকে সেলটা হচ্ছে কি তার তোমার হচ্ছে কি পরিমাণ মানে তার সাইজটাকে ইনক্রিজ করছে, এবং লাস্ট স্টেজে সে ম্যাচুরেশনে চলে যাচ্ছে। চলো, এবার বলছে দেখো একটা বলছে যে এক্সপেরিমেন্ট টু স্টাডি ফেজেস অফ গ্রোথ। ঠিক আছে, আমরা যে একটু আগেই বললাম
যে 3টে ফেজের মাধ্যমে প্ল্যান্টের গ্রোথ সম্পন্ন হচ্ছে, তো সেটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমি সরাসরি চলে যাচ্ছি একটা পিকচার। তো এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা একটা ফেমাস পিকচার। ঠিক আছে, এটা থেকে বহু কোশ্চেন কিন্তু এসে থাকে। তো যারা হচ্ছে কি তোমরা জানো না এই জিনিসটা, ভালো করে দেখতে পাচ্ছ যে এই যে সিটটা দেখানো হয়েছে, দিস ইজ দ্য কমন গার্ডেন বিন। এটা হচ্ছে কি তোমার কমন গার্ডেন বিন একটা সিড। এই সিডের ক্ষেত্রে তোমরা ভালো করেই জানো, এই সিডের এই যে এই সিডটা আমরা দেখতে পাচ্ছি, এটা ডাইকোট না মনোকোট, যেহেতু গার্ডেন বিন মানে হচ্ছে কি এটা ডাইকোট সিড। ডাইকোট সিডের ক্ষেত্রে তোমরা জানো যে দুটো কি থাকে না, কোটিলেডন থাকে। কোটিলেডন, ওকে। এই দুটো কোটিলেডন যে জায়গাটায় জয়েন্ট থাকে, এই জায়গাটা কি থাকে না, এই জায়গাটা হচ্ছে কি তোমার কি থাকবে না, তোমার এমব্রায়ো থাকবে। এমব্রায়ো, ঠিক আছে। এই এমব্রায়োর দুটো পার্ট থাকে, তোমরা সবাই জানো এই এমব্রায়োর দুটো পার্ট কি কি না, একটা হচ্ছে তোমার প্লুমুলি আর একটা তোমার রেডিকেল। বুঝতে পেরেছো তো? এই প্লুমুলি কি তৈরি করবে না, তোমার হচ্ছে কি শুট তৈরি করবে। আর এই রেডিকেল কি তৈরি করে না, রুট তৈরি করে। তো দেখতে পাচ্ছ প্রথমে কি হচ্ছে, দেখো যখন এই সিডটা জাস্ট মাটিতে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রেডিকেল যে পার্টটা মানে যেটা হচ্ছে কি তোমার কি তৈরি করছে না, রুট তৈরি করছে। আর এই যে তোমার তারপরে দেখতে পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এই যে, এবার দেখো ভালো করে লক্ষ্য করো। এবার তোমরা যখন হচ্ছে কি আমরা এখানে যে হাইপোকোটাইল আর এপিকোটাইল, এই জিনিসগুলো নিয়ে অনেকেই আমরা কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, আশা করি আজকের পরে কোনো সমস্যা হবে না। দেখো হাইপোকোটাইল আর এপিকোটাইল কি জিনিস, দেখো না এই যে এটা হচ্ছে তোমার কি দেখতে পাচ্ছ না, সোয়েল। এই সোয়েলে এই পোর্শন পর্যন্ত এটাকে আমরা রুট বলতে পারি নিচেরটাকে। আর এইটা আছে তোমার কোটিলেডন। কোটিলেডন, ঠিক আছে, কোটিলেডনটা জাস্ট খুলেছে। তাহলে এই যে কোটিলেডন এবং হচ্ছে কি রুট, এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, যে স্টেমটা তৈরি করেছে, এইটাকে কি বলা হয় না, হাইপোকোটাইল। কি বলা হচ্ছে, হাইপোকোটাইল। আর এই যে তোমার কোটিলেডন থেকে ফার্স্ট যে লিভ তৈরি হয়েছে, আর হচ্ছে কোটিলেডনের এই যে ডিস্টেন্সটা, দিস ইজ নোন এজ দ্য এপিকোটাইল। দেখো তাহলে এপিকোটাইল আর হাইপোকোটাইল কনসেপ্ট বুঝতে পারলে, যে কাকে হেপিকোটাইল বলছি আমরা, কাকে হাইপোকোটাইল বলছি। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কোনটা এপিকোটাইল বলছি কোনটা হাইপোকোটাইল বলছি তোমরা বুঝতে পারলে? দেখো তাহলে রুট হ্যাঁ এবং স্যার। হচ্ছে কি কোটিলেডনের মাঝখানে অংশটাকে আমরা বলছি হাইপোকোটাইল। হাইপো মানে নিচে, এপি মানে উপরে। আর ফার্স্ট লিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে যেখানে, সেই পোর্শন থেকে যে কোটিলেডনের মাঝখানে যে ডিস্টেন্সটা, দিস ইজ নন এজ দ্য এপিকোটাইল। কেমন? তাহলে দেখো তাহলে বুঝতেই পারছো যে হচ্ছে কি তোমার আমরা এপিকোটাইল হাইপোকোটাইল। এবার দেখো আমরা কি বলছিলাম, দেখো আমরা বলছিলাম যে এই যে এক্সপেরিমেন্টটাকে আমরা দেখব। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ইন অর্ডার দ্য স্টাডি অফ দ্য ফেজেস অফ গ্রোথ, জার্মিনেট ফিউ সিডস অফ বিনস, হ্যাঁ, বা পিস ইন মোয়েস্ট কটন বেড। আমরা কি করতে পারি না, ইয়ে বিনস বা পি এগুলোকে তুমি নাও, নিয়ে একটা ইয়ে ভেজা কটন মানে তুলোতে হচ্ছে কি তোমরা একটা বেড তৈরি করো, একটা পেট্রি প্লেটে, দিয়ে সেই তোমার সিডগুলোকে দিয়ে দাও। তারপরে দেখবে যে সিলেক্ট দ্য কাপল অফ সিডলিংস উইথ 2 to 3 সেন্টিমিটার ইন লেন্থ। যখন 2 থেকে 3 সেন্টিমিটার হয়ে যাবে এরকম সিডলিংকে তুমি চয়েস করো, সিলেক্ট করো। সিলেক্ট করার পরে কি করছে দেখো, বলছে ওয়াশ দেম অ্যান্ড ব্লোড দ্য সারফেস ওয়াটার। ঠিক আছে, তাকে ওয়াশ করে ভালো করে তুমি ব্লোড করে নেবে, তার ওয়াটার গুলোকে যাতে না থাকে সেগুলোকে তুমি মুছে নাও। তারপর দেখো দেন মার্ক দ্য রেডিকেলস ফ্রম ফ্রম টিপ টু দ্য বেস উইদিন 10 to 15 পয়েন্টস এট ইন্টারভেল অফ 2 মিলিমিটার ভায়া ওয়াটার প্রুফ ইঙ্ক। ঠিক আছে, এবার কি করতে বলেছে দেখো না, যখন তুমি ভালো করে ওয়াটারটাকে হচ্ছে কি তোমার হচ্ছে কি অ্যাবজর্ব করে নেওয়ার পরে, রেডিকেল পার্টটাকে বলছে কি করতে বলেছে না, রেডিকেল পয়েন্ট থেকে উপরের দিকে ইন্টারভেলে 2 মিটার হচ্ছে কি তোমার মিলিমিটারের হচ্ছে কি তোমার উপরে একটা তোমাকে ইঙ্ক দিতে বলেছে, একটা কালি দিতে বলেছে। ঠিক আছে, আফটার ড্রাইং অফ ইঙ্ক, যখন ইঙ্কটা আছে ড্রাই হয়ে যাবে, তখন কি দেখতে বলছে দেখো না, প্লেস দিস সিডলিংস অন মোয়েস্ট ব্লোটিং পেপার অ্যান্ড অ্যালাউ দেম টু গ্রো ফর 1 to 2 days। বুঝতে পেরেছো? তাহলে আমি আবার জিনিসটাকে বলছি, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে কি করেছে, এই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি বোঝাতে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট যখন হচ্ছে কি তোমার এই জায়গাটা বলেছে কি না একটু ইঙ্ক দিয়ে দিতে, এই জায়গাটায় দিয়ে দেওয়ার পরে হচ্ছে কি সেটা যখন হচ্ছে কি তোমাকে 2 থেকে 3 দিন তুমি ছেড়ে 1 থেকে 2 দিন যখন তুমি দেখবে মোয়েস্ট জায়গাতে রাখার পরে, ফাইনালি মেজার দ্য ইন্টারভেলস
between the marks and we can clearly observe the different phases of growth. বুঝতে পেরেছো তো? তাহলে তুমি কি দেখতে পাবে না ওই ইঙ্ক লেগে থাকা পোর্শনটা আস্তে আস্তে করে কি হবে না সেখান থেকে ছেড়ে নতুন গ্রোথ দেখা যাচ্ছে। তখন আমরা হচ্ছে কি ইজিলি বুঝতে পারি যে প্ল্যান্টের মধ্যে একটা গ্রোথ হচ্ছে বা একটা ফেজেস অফ ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, মানে ফেজেস অফ গ্রোথ হচ্ছে। ওকে, তো এটা একটা সিম্পল এক্সপেরিমেন্ট যেটা হচ্ছে কি আমরা ফেজেস অফ গ্রোথটাকে বোঝার জন্য এই জিনিসটাকে বলছি। ঠিক আছে, আমি সিম্পল ফর্মে বলে দিচ্ছি, অনেক হয়তো বুঝতে পারলে না। কি করতে বলেছে না তোমাকে আহ তোমার হচ্ছে কি বিন বা হচ্ছে কি পি কিছু সিড নিলে, নেওয়ার পরে হচ্ছে কি একটা কটনের একটা বেড তৈরি করলে, পেটি প্লেটের উপরে কটনটাকে রেখে তার ওয়াটার দিয়ে স্প্রে করে দিলে, সিডগুলোকে ভিজিয়ে তারপর রাখলে। রাখার পরে দেখলে যখন সিডলিং তৈরি হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার, সেগুলোকে তুমি নিয়ে নিলে, ওই সিডলিং গুলোকে তুলে নিলে। তুলে নেওয়ার পরে তার সারফেস ওয়াটার যাতে না থাকে তাকে ভালো করে তুমি ব্লোটিং করে নিলে, মানে তোমার হচ্ছে টিস্যু পেপার দিয়ে ভালো করে ওয়াটার গুলোকে রিমুভ করে দিলে। দিয়ে দেখলে যে কোথায় রেডিকেল সেটাকে মার্ক করলে। রেডিকেল থেকে দেখো টিপ টু দ্য বেস উইথ 10 to 15 পয়েন্ট এট ইন্টারভেল অফ 2 সেন্টিমিটার, ওই জায়গাটায় তোমাকে কি করতে বলেছে একটা ওয়াটার প্রুফ ইঙ্ক দিয়ে দিতে। ওয়াটার প্রুফ ইঙ্ক দিয়ে দিলে তুমি সেখানে, দিয়ে দেওয়ার পরে সেটাকে আবার যেখানে রাখার ছিল সেখানে রেখে দিলে। রেখে দিলে তুমি দেখতে পাবে কি না ওই জায়গাটা ধরো তুমি ইঙ্কটাকে দিয়েছো সেই জায়গাটাতে থাকবে, কিন্তু পরবর্তী 1 থেকে 2 দিন পরে দেখবে সেই ইঙ্কটাকে ছাড়িয়ে আরো অনেক কিছু টিস্যু তৈরি হয়ে যাচ্ছে, মানে সেলগুলো হচ্ছে কি এনলার্জ হচ্ছে। তাহলে তাহলে তার মধ্যে যে গ্রোথটা হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। তো এটা একটা সিম্পল এক্সপেরিমেন্ট, জাস্ট বোঝানো হয়েছে যে কিভাবে প্ল্যান্টের গ্রোথ ফেজ গুলো আমরা দেখতে পাই। চলো এবার দেখো, হ্যাঁ এটা এটা কি হচ্ছে দেখো। এবার বলছে যে প্রথমে ফার্স্ট স্টেজ ইন সিড, ঠিক আছে। আহ, তারপর হচ্ছে কি তোমার সেকেন্ড স্টেজ সিড জার্মিনেশন করছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে কি তোমার সিড দিলে, সেকেন্ড স্টেজ হচ্ছে কি তোমার জার্মিনেট করছে। and the mark radical of seedling at the beginning the experiment. The next conditions is after 48 hours we can clearly identify hypocotyl regions. Zone of hypocotyls is the maturity from shoot regions and radicals from হচ্ছে কি roots, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। তাহলে আলটিমেট যখন হচ্ছে কি তার গ্রোথ ফেজে চলে যাবে তখন কি দেখতে পাবে না তোমার এই যে এপিকোটাইল এবং হাইপোকোটাইল তৈরি হতে দেখতে পাবে। বুঝতে পেরেছো তো? তাহলে এপিকোটাইল কাকে বলছি আমরা, ওই কোটিলোডেন থেকে ফার্স্ট লিপ তৈরি হওয়া পর্যন্ত ডিস্টেন্সকে। আর হাইপোকোটাইল হচ্ছে কি কোটিলোডেন থেকে রুট, যেখান থেকে রুট তৈরি হয়েছে তার আগে পর্যন্ত ডিস্টেন্সকে, সেটাকে আমরা কি বলছি হাইপোকোটাইল। ওকে, এবার দেখো বলছে ডিফারেন্ট জোনস অফ সেল গ্রোথ আমরা কি করে দেখবো না, যেটা বলছে জোন অফ সেল ফরমেশন, সেল ইলংগেশন, সেল ডিফারেন্সিয়েশন এন্ড জোন অফ ম্যাচিওর সেলস ইজ ডেসক্রাইব ইন দ্য পিকচার গিভিং বিলো। ঠিক আছে, তাহলে দেখো কোনটাকে আমরা কি সেল বলছি। দেখো দেখতে পাচ্ছ যে এই যে তোমার হচ্ছে কি একটা সিড দিয়েছিল, এই সিডটা দেখো তোমার এই জায়গাটা হচ্ছে রুট তৈরি করছে। তারপরে এটাকে ভালো করে দেখিয়েছে দেখো। তাহলে এই যে নিচের যে সেলটা রয়েছে জোন অফ সেল ফরমেশন, কারণ এই নিচের অংশটা নতুন নতুন সেল তৈরি করবে। তারপর দেখতে পাচ্ছ যে জোন অফ সেল ইলংগেশন, এই জায়গাটাকে বলা হচ্ছে জোন অফ সেল ইলংগেশন। তারপরে এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি জোন অফ সেল ডিফারেন্সিয়েশন হচ্ছে, কারণ তোমরা জানো এখান থেকে রুট হেয়ার তৈরি হবে। আর এই উপরের অঞ্চলটা কি হবে জোন অফ মেচিওর সেলস। বুঝতে পেরেছো তো? তাহলে আমরা এখানে চারটি তোমার হচ্ছে ডিফারেন্ট হচ্ছে কি ফেজেস আমরা দেখতে পাবো, যারা কি করছে না তোমার ডিফারেন্ট ডিফারেন্ট তোমার হচ্ছে ডিভিশন স্টেজটাকে মেনশন করা আছে। অবভিয়াসলি কারণ বুঝতেই তো পারো যে একটা রুট টিপ যেখানে থাকবে অবভিয়াসলি সেখানে হচ্ছে কি সেল ফরমেশন করবে, কারণ মেরিস্টেমের টিস্যু থাকবে এখানে। তার উপরেটা হচ্ছে কি ইলংগেশন, কারণ সেটা বাড়ছে। তার উপরেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন হচ্ছে সেলগুলো, কারণ সেখান থেকে তোমার রুট হেয়ার তৈরি করবে। আর তার উপরেটা হচ্ছে মেচিওর সেল থাকবে। বুঝতে পারলে? আমি একটু বড় করে দেখাচ্ছি, এই জিনিসটা বুঝতে পারলে তোমরা? এই হ্যাঁ যে স্যার। এই চারটি যে অংশ আমরা দেখতে পাবো, কেন বুঝতে পেরেছো তো? একদম নিচের দিকে থাকবে তোমার হচ্ছে কি সেল ফরমেশন করবে, কারণ এখানে মেরিস্টেমের টিস্যু থাকার জন্য ডিভাইড করবে। তার উপরেটা আছে ইলংগেশন, তার উপরটা আছে ডিফারেন্সিয়েশন, তার উপরেটা আছে মেচিওর সেল। ওকে, দেখো তোমরা যদি সবাই বোটানি রয়েছো, আমি বুঝতে মানে তোমরা কিছু না বললে আমি বুঝে নেবো যে তোমরা বুঝতে পারছো আর কি। তাও যদি কেউ বুঝতে না পারো একটু আমাকে বলবে আর কি, যে এই জিনিসটা একটু বলে দিন বা এটা একবার কি হবে আর একবার আমাকে জাস্ট জিনিসটা ধরিয়ে দিলে আমি বুঝতে পারবো আর কি। না হলে হচ্ছে কি আমি বুঝতে পারবো তোমরা সব বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট নাকি? হ্যাঁ স্যার।
এগিয়ে যান। দেখো, এবার হচ্ছে টাইপস অফ গ্রোথ। ঠিক আছে, গ্রোথকে আমরা দেখো প্রাইমারিলি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি তোমার প্রাইমারি এবং হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। ঠিক আছে, গ্রোথকে আমরা কোটা ভাগে ভাগ করছি, দুটো ভাগে, একটা প্রাইমারি, একটা হচ্ছে কি তোমার সেকেন্ডারি। তো প্রাইমারি বলছে, দেখো বলছে যে দ্য মাইটোটিক ডিভিশন অফ মেরিস্টেমেটিক সেলস, ওকে, প্রেজেন্ট এট দ্য রুট and shoot apex increase the length of the plant's body. This is refers to as the primary growth. তাহলে কি বললাম, কি বলো আমাকে একটু বাংলায়, প্রাইমারি গ্রোথ কাকে বলছি, কেউ একজন বলো। আরে বলবে তো কেউ, যা। প্রাইমারি গ্রোথ বলতে আমরা কি বুঝলাম? ভাজক কলার ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মানে মূল আর কাণ্ডের অগ্রভাগে বৃদ্ধি হয়। দেখো, এটা বলতে চাইছে যে কোন একটা প্লান্টের ক্ষেত্রে রুট আর শুট, এর যে এপেক্স থাকে না, রুট এপেক্স আর শুট এপেক্স, সেখানে যেহেতু হচ্ছে কি তোমার মেরিস্টেমেটিক টিস্যু থাকে, ওখানে যখন হচ্ছে কি তোমার ডিভিশন হচ্ছে, আলটিমেট আমরা দেখতে পাচ্ছি কি প্ল্যান্টের লেন্থ ইনক্রিজ করছে, মানে প্ল্যান্টের হাইটটা বাড়ছে। এই এই যে প্ল্যান্টের হাইট বাড়ছে, ঠিক আছে, এই যে গ্রোথ বা এই গ্রোথটাকে আমরা কি বলছি না, প্রাইমারি গ্রোথ। ওকে, আর সেকেন্ডারি গ্রোথ কাকে বলছি আমরা? তোমরা জানো যে একটা প্ল্যান্ট যখন একটা সার্টেন এজের পর্যন্ত যায়, তখন তার মধ্যে মেরিস্টেম, যেটা হচ্ছে কি আমরা বেসিক্যালি বলে থাকি যে তোমার হচ্ছে কি বল, কেম্বিয়াম, তাই না? তো সেই মেরিস্টেম যখন হচ্ছে কি তৈরি হয় বা কেম্বিয়াম যখন ফরমেশন হয়, তখন আমরা সেকেন্ডারি গ্রোথ দেখতে পাই। সেকেন্ডারি গ্রোথ বলতে ডায়ামিটারটা ইনক্রিজ করে, তাই না? ইনক্রিজ দ্য ইন ডায়ামিটার অফ প্ল্যান্ট বডি, দিস ইজ নোন এজ দ্য সেকেন্ডারি গ্রোথ। ওকে, তাহলে প্রাইমারি গ্রোথ বলতে হচ্ছে কি প্ল্যান্টের হাইট হচ্ছে কি তোমার ইনক্রিজ করা। সেকেন্ডারি গ্রোথ বলতে আমরা বলছি কি যখন প্ল্যান্টের ডায়ামিটার যখন হচ্ছে কি তোমার ইনক্রিজ করছে, তখন তাকে আমরা বলছি সেকেন্ডারি গ্রোথ। ওকে, ক্লিয়ার? এবার দেখো, এবার বলছে দেখো লিমিটেড গ্রোথ, হ্যাঁ, আনলিমিটেড গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ, রিপ্রোডাক্টিভ গ্রোথ, এগুলো হচ্ছে কি তোমার আলাদা করে বলছি। দেখো তাহলে বিভিন্ন প্যারামিটারে আমরা আলাদা করছি। তাহলে প্রথমে দেখো, তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে প্রাইমারি আর সেকেন্ডারি, প্রাইমারির ক্ষেত্রে লেন্থ ইনক্রিজ করছে, সেকেন্ডারি ক্ষেত্রে ডায়ামিটার ইনক্রিজ করছে। আনলিমিটেড আর লিমিটেড কি বলছে দেখো, বলছে আনলিমিটেড ওর ইনডিটারমিনেট গ্রোথ বলতে আমরা যেটাই বুঝি, বলছে ইন দিস স্টেজ when root and shoot of plants continuously grow from germination stage to death throughout the certain lifespan. অর্থাৎ একটা প্ল্যান্টের ক্ষেত্রে রুট কিংবা কিংবা শুট, এই যে এপেক্স গুলো, তারা গাছের যতদিন না পর্যন্ত মৃত্যু ঘটছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করছে। দিস ইজ নন এজ ইনডিটারমিনেন্ট অর আনলিমিটেড গ্রোথ। এবার দেখো লিমিটেড গ্রোথ আমরা কাকে বলছি। তোমরা নিশ্চয়ই তোমরা দেখেছো যে একটা প্ল্যান্টের ক্ষেত্রে কোনো একটা ফ্রুট কিংবা লিভস কিংবা ফ্লাওয়ার একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত সে গ্রোথ হচ্ছে, তারপর তার সাইজও বাড়ে না, তার লেন্থও বাড়ে না, বা তার হচ্ছে কি তোমার ডায়ামিটারও বাড়ে না। কি হয় না, তার এজ হয়ে যায়, তারপরে সে কিন্তু ঝরে পড়ে। এই ধরনের গ্রোথকে আমরা কি বলি, লিমিটেড গ্রোথ। ওকে, তাহলে লিমিটেড আর আনলিমিটেড গ্রোথ ব্যাপারটাও বুঝতে পারলে আশা করি তোমরা, তাই তো? আরে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। চলো এবার হচ্ছে কি দেখো ভেজিটেটিভ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ গ্রোথ, এটাও তোমরা বুঝতে পারবে। যেমন দেখো যে দ্য গ্রোথ অফ প্লান্ট বিফোর ফ্লাওয়ারিং ইজ কল্ড ভেজিটেটিভ গ্রোথ। দিস গ্রোথ ইনক্লুডস প্রডিউসিং অফ স্টেমস, লিভস অ্যান্ড ব্রাঞ্চেস। তাহলে যখন হচ্ছে কি ফ্লাওয়ারিং পিরিয়ড হওয়ার আগে একটা প্ল্যান্টের মধ্যে তার নর্মালি গ্রোথ আমরা দেখতে পাই, যে স্টেমে গ্রোথ হচ্ছে, লিভসে গ্রোথ হচ্ছে বা ব্রাঞ্চে গ্রোথ হচ্ছে, তাকে আমরা বলছি ভেজিটেটিভ গ্রোথ। আর যখন ফ্লাওয়ারিং স্টেজে থাকছে, তখন কি হয় না, তার রিপ্রোডাক্টিভ পার্ট যখন গ্রোথ হচ্ছে, মানে তার সেপাল, পেটাল, স্টেমেন, কার্পেল এগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, দিস ইজ নন এজ দ্য রিপ্রোডাক্টিভ গ্রোথ। ঠিক আছে, তাহলে আমরা গ্রোথের ক্ষেত্রে দেখলাম প্রাইমারি গ্রোথ, সেকেন্ডারি গ্রোথ, লিমিটেড গ্রোথ, আনলিমিটেড গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ গ্রোথ। চলো এবার আমরা দেখবো কি, এই যে এতক্ষণ আমরা গ্রোথ গ্রোথ কথা বলছি বারবার, তো সেই গ্রোথের ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস এফেক্টিং করে, মানে কি কি ফ্যাক্টরস হচ্ছে লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে বলা হচ্ছে যে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস যেগুলো গ্রোথকে
এফেক্ট করতে পারে। কি কি? একটা দেখতে পাচ্ছ অক্সিজেন, ওয়াটার, নিউট্রিয়েন্টস, টেম্পারেচার অ্যান্ড লাইট। ঠিক আছে, টোটাল হচ্ছে দেখতে পাচ্ছ 5টি ফ্যাক্টরস, যারা হচ্ছে কি তোমার এক্সটার্নাল ফ্যাক্টরস হিসাবে যাই, এরা কিন্তু প্ল্যান্টের গ্রোথকে এফেক্ট করতে পারে। আমি খুব বিস্তারিত ভাবে বলবো না, জাস্ট হচ্ছে কি সে পজিটিভ মানে ফ্যাক্টর হিসাবে কাজ করছে না নেগেটিভ ফ্যাক্টর হিসাবে কাজ করছে সেই জিনিসটা বলেই আমি বেরিয়ে যাবো, কারণ এগুলো খুব একটা বেশি নাও লাগতে পারে। তাও যেগুলো হচ্ছে কি তোমার আলোচনা করার বিষয় সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে কি টেম্পারেচার। টেম্পারেচার বেসিক্যালি দেখো প্ল্যান্টের গ্রোথের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিভাবে প্লে করে? তা তোমরা জানো যে এই যে আমরা প্রথমে যে সিড যখন জার্মিনেট হয়, দেখবে একটা সিডকে জার্মিনেট করার জন্য যদি তুমি একটা স্পেসিফিক টেম্পারেচারে না রাখো, তার এনজাইমেটিক অ্যাক্টিভিটি সঠিকভাবে কাজ করে না এবং সেই সিডটা কিন্তু জার্মিনেট কন্ডিশনে যায় না, তাই না? এই জন্য দেখবে আমরা কি করি না, একটা হচ্ছে কি তোমার ওয়ার্ম কন্ডিশনে রাখতে হয়। খুব বেশি কোল্ড দিয়ে দিলে কিন্তু সেখানে টেম্পারেচার ডিক্রিজ করার কারণে এনজাইমেটিক ফাংশন গুলো হয় না, প্রপার ভাবে সিড জার্মিনেশন হয় না। তো এই জন্য বলছে যে মিনিমাম, অপটিমাম এন্ড ম্যাক্সিমাম টেম্পারেচার ভ্যারাইজেস ফ্রম স্পিসিস টু স্পিসিস। হ্যাঁ, এটাও ঠিক যে হচ্ছে কি তোমার স্পিসিসের সাপেক্ষে কিন্তু টেম্পারেচারের অপটিমামিলিটি যা চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে বলছে এজ দ্য টেম্পারেচার ইনক্রিজ অ্যাবাভ দ্য মিনিমাম গ্রোথ ইজ এক্সেলারেট আনটিল দ্য অপটিমাম টেম্পারেচার ইজ তোমার হচ্ছে কি অ্যাটেইনড। ঠিক আছে, যদি কোন একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারটাকে আমরা বাড়িয়ে দিলাম মিনিমাম লেভেল থেকে, তখন কিন্তু সেই তার গ্রোথ কিন্তু এক্সেলারেট হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে স্পেসিফিক তোমার হচ্ছে কি প্ল্যান্টের ক্ষেত্রে তার অপটিমাম টেম্পারেচার খুবই তোমার হচ্ছে জরুরি ফর দেয়ার গ্রোথ। ঠিক আছে, কোন একটা প্ল্যান্টের স্পিসিসের সাপেক্ষে এটা অপটিমাম টেম্পারেচার যতটা লাগবে সেটা কিন্তু দিলে তার গ্রোথটা কিন্তু হচ্ছে কি ভালো হবে। কেমন? ফর এক্সাম্পল দেখো বলছে দ্য প্ল্যান্ট শো গুড growth when it exposed to 86 degree Fahrenheit for a short durations and same temperature has negative impact if maintained for longer durations। ঠিক আছে, তাহলে একটা প্ল্যান্টকে যদি তুমি হচ্ছে কি 86 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে হচ্ছে কি তুমি কম সময়ের জন্য রাখো, শর্ট ডিউরেশনের জন্য, তাহলে ভালো। কিন্তু যদি তুমি হচ্ছে কি ওই টেম্পারেচারে যদি কন্টিনিউয়াস রাখো বা হচ্ছে কি তোমার হচ্ছে কি লঙ্গার ডিউরেশনে রাখো, তখন কিন্তু সেখানে তোমার হচ্ছে কি নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। আচ্ছা, ঠিক একইভাবে লাইট, অবভিয়াসলি তোমরা জানো প্ল্যান্টের গ্রোথের সঙ্গে লাইট হচ্ছে কি ওতপ্রোতভাবে জড়িত। কেন? না, লাইট হচ্ছে কি তোমার ক্লোরোফিল ফরমেশন করবে, লাইট হচ্ছে কি তোমার ফটোসিনথেসিস করতে সাহায্য করবে, ফটোসিনথেসিস হলে প্ল্যান্ট খাবার তৈরি করবে, খাবার তৈরি হলে হচ্ছে কি তোমার ফটোসিনথেসিস হলে ট্রান্সপিরেশন হবে, ট্রান্সপিরেশন হলে হচ্ছে কি মিনারেল অ্যাবজর্পশন করবে, মিনারেল অ্যাবজর্পশন করলে তার ফটোসিনথেসিস রেটটা ভালো হবে, খাবারের কোয়ালিটি ভালো হবে, খাবারের কোয়ালিটি ভালো হলে তার নিউট্রিয়েন্টসে পাবে, তাহলে এটিপি ফরমেশন করতে পারবে, তাহলে গ্রোথটা হবে। ঠিক আছে, তো লাইট হচ্ছে কি খুবই এসেনশিয়াল একটা কম্পোনেন্ট হিসাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে লাইটের উপর ভিত্তি করে আমরা বা লাইটের হচ্ছে কি তোমার ডিউরেশনের উপর ভিত্তি করে আমরা প্ল্যান্টকে ভাগ করি, লং ডে প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্ট, ডে নিউট্রাল প্ল্যান্ট। ঠিক আছে, যদিও আমরা সেটা পরে পড়বো, আমি জাস্ট ধরিয়ে দিলাম সেই ব্যাপারটাকে আমরা ফটোপিরিয়ডিজম বলি, তাই না? আলোক পর্যায়বৃত্তি বা ফটোপিরিয়ডিজম। এই বিষয়টা নিয়ে আমি এখন আর আলোচনা করছি না, কারণ আমাদের পরের তোমার চ্যাপ্টারে রয়েছে ফটোপিরিয়ডিজম নিয়ে, সেখানে আমরা আলোচনা করব। ঠিক একইভাবে দেখো অক্সিজেন। অক্সিজেন তোমরা জানো যে প্ল্যান্ট অক্সিজেন প্রডিউস করে ঠিকই, কিন্তু প্ল্যান্টেরও অক্সিজেন লাগে। কেন না, রেসপিরেশন সবাইকেই করতে হয়, রেসপিরেশন না হলে এটিপি তৈরি করবে কি হবে? তো এই জন্য অক্সিজেনটাও তোমার কি লাগছে না, তার রেসপিরেশনে লাগছে, এবং যে ক্ষেত্রে সে এটিপি ফর্মেশন করতে পারবে। আচ্ছা, ওয়াটার, ওয়াটার না থাকলে তার এনজাইম গুলো কিভাবে কাজ করবে? একটা সিড যখন শুকনো অবস্থা ড্রাই কন্ডিশনে থাকে সে কিন্তু জার্মিনেট করতে পারে না। যখন ওয়াটার আসে তার আলফা মাইলেজ এনজাইম কি করছে না, স্টার্চটাকে ভেঙে সেখান থেকে কিন্তু এটিপি ফরমেশন করতে পারছে, মানে রেসপিরেশন করতে পারছে। তো ওয়াটার প্লাস হচ্ছে কি প্রত্যেকটা মেটাবলিক ফাংশনের জন্য ওয়াটার লাগবে, আর যদি ওয়াটার না থাকে তাহলে মেটাবলিক ফাংশন গুলো বন্ধ, তাহলে কিন্তু তার গ্রোথ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, সয়েল নিউট্রিয়েন্ট, এটাও কিন্তু একটা এক্সটার্নাল ফ্যাক্টর, তাই না? কারণ প্ল্যান্টের মধ্যে নিউট্রিয়েন্ট থাকলে তার গ্রোথটা ভালো হবে, নিউট্রিয়েন্ট না থাকলে সে কিন্তু গ্রোথ করতে পারবে না। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজিস দেখবো আহ আমাদের ইচ্ছে কি প্ল্যান্টের গ্রোথের সাপেক্ষে। ঠিক আছে, তিনটে ভালো করে তোমরা জেনে নাও। একটা দেখতে পাচ্ছ যে ডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন এবং রিডিফারেন্সিয়েশন। ওকে, তো প্রথমে আমরা ডিসকাস করবো যে কি ডিফারেন্সিয়েশন, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন। দেখো তাহলে তিনটে টার্মটা কিন্তু কাছাকাছি একই,
তোমরা ভালো করে শুনে নাও এবং যাতে করে তোমরা আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে, যে কোনটা ডিফারেন্সিয়েশন, কোনটা ডিফারেন্সিয়েশন, কোনটা রিডিফারেন্সিয়েশন। তো প্রথমে আমরা শুরু করছি কি ডিফারেন্সিয়েশনকে দিয়ে। ডিফারেন্সিয়েশন হচ্ছে দেখো the cell derived from root apical and shoot apical meristem। তাই তো আমরা একটু আগে দেখছিলাম না, আমি যখন তোমাদেরকে বলছিলাম যে একটা সিডের মধ্যে কি থাকছে না এমব্রায়ো থাকছে। এই এমব্রায়োর দুটো পার্ট থাকে, কি বললাম, একটা প্লুমুলি একটা রেডিকেল। প্লুমুলি থেকে শুট তৈরি হয় আর রেডিকেল থেকে কি তৈরি হয়, রুট তৈরি হয়। তো এটাই বলছে দেখো এই যে প্লুমুলি বা তোমার রেডিকেল বা শুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, এখানে দেখো এপিক্যাল মেরিস্টেম থাকছে। তো এরা কি করছে দেখো, এন্ড কেম্বিয়াম, শুধু এরাই শুধু নয়, মানে রুট এপিক্যাল মেরিস্টেম বা শুট এপিক্যাল মেরিস্টেম নয়, কেম্বিয়াম, এরা বলতে দেখো ডিফারেন্সিয়েটেড এন্ড ম্যাচিওর টু পারফর্ম স্পেসিফিক ফাংশন এন্ড দিস অ্যাক্ট লিডিং টু ম্যাচুরেশন ইজ টার্মড এজ ডিফারেন্সিয়েশন। ওকে, ভালো করে শোনো। তাহলে একটা প্লান্টের ক্ষেত্রে সেটা রুট এপেক্স হতে পারে, শুট এপেক্স হতে পারে, সেখানে কি থাকে মেরিস্টেমিক টিস্যু থাকে, কিংবা কেম্বিয়াম হতে পারে। তো এরা যখন ডিফারেন্সিয়েট করছে, তাই না, তখন আমরা কি দেখতে পাবো, কোন একটা স্পেসিফিক সেল তৈরি করছে, তাই তো, এবং সেই সেলগুলো স্পেসিফিক কিছু কাজ করবে। তো এই প্রসেসটাকে আমরা কি বলছি, দিস ইজ নোন এজ দ্য ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েট হচ্ছে, অর্থাৎ একটা সেল থেকে সে ডিফারেন্সিয়েট হয়ে নতুন সেল তৈরি করছে। এবারে সেই সেলটা হচ্ছে কি স্পেসিফিক কোনো ফাংশন করবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সেল এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু হতে পারে, শুট এপিক্যাল মেরিস্টেম টিস্যু হতে পারে, বা কেম্বিয়াম হতে পারে। যখন কোন একটা স্পেসিফিক ফাংশন করার জন্য তার মধ্যে ম্যাচুরেশন হচ্ছে, তাকে আমরা কি বলছি, ডিফারেন্সিয়েশন আমরা বলতে পারি। ডিউরিং দিস প্রসেস সেভারাল স্ট্রাকচারাল চেঞ্জেস আর ক্যারিড আউট। ঠিক আছে, এই সময়টা হচ্ছে কি অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জেস গুলো আমরা দেখতে পাই। সেটা কোথায় না, সেলের মধ্যে এবং প্রোটোপ্লাজমের মধ্যে। For instance, in order to form a tertiary element, cells would lose protoplasms and develop elastic, strong and তোমার lignocellulosic secondary cell walls in order to transport water even in extreme tensions। ঠিক আছে, তাহলে এই এই যে ডিফারেন্সিয়েশনের সময় একটা প্ল্যান্টের সেলের মধ্যে কিন্তু অনেক কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেটা হতে পারে হচ্ছে কি তোমার তার প্রোটোপ্লাজমটাকে কমিয়ে দিতে পারে, তার মধ্যে কোনো একটা লিগনোসেলুলোজিক সেকেন্ডারি ওয়াল বা কোনো একটা ইলাস্টিক মেটেরিয়াল ফর্ম করতে পারে। ঠিক আছে, এই এই ব্যাপারগুলো কিন্তু আমরা একটা সেলের মধ্যে দেখতে পাই। ওকে, মানে তার ক্যারেক্টারিস্টিকটাকে একটু হলে সে পাল্টে দিতে পারে যখন ডিফারেন্সিয়েশন হয়। এবার দেখো, তাহলে সেলটা হচ্ছে কি তোমার একটা স্টেজ থেকে সে ফাংশন করার জন্য অন্য একটা সেলে তৈরি পরিণত হলো, তাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। এবার ডিফারেন্সিয়েশন কাকে বলে, ভালো করে শোনো। An undividable differentiate cell sometimes regains the power of divisions। ওকে, একটা হচ্ছে কি তোমার আনডিভাইডেবল ডিফারেন্সিয়েটেড সেল, ঠিক আছে, সে কি করছে দেখো না, তোমার তার মধ্যে একটা পাওয়ার আসছে, সে ডিভিশনে যাচ্ছে। দিস প্রসেস ইজ কল্ড দ্য ডিফারেন্সিয়েশন। এবং এটা বেসিক্যালি দেখো আমরা দেখতে পাচ্ছি কোথায় না, কমন প্রসেস ইন দ্য প্ল্যান্ট ডিউরিং সেকেন্ডারি গ্রোথ। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আনডিভাইডেবল একটা ডিফারেন্সিয়েটেড সেল, আনডিভাইডেবল, তার কিন্তু হচ্ছে ডিভাইড করা হচ্ছে ক্ষমতা ছিল না, কিন্তু সে একটা সুপ্রিম পাওয়ার পেয়ে যাচ্ছে। সে কি করছে না, ডিভিশনে যাচ্ছে, দিয়ে কি করছে দেখো না, সে তোমার হচ্ছে কি সেকেন্ডারি গ্রোথ বা কিংবা কোনো একটা ক্ষেত্রে উন্ড হেলিং মেকানিজমস এর জন্য, ফর পারপাস সেকেন্ডারি গ্রোথ, বা আরেকটা পারপাস হতে পারে উন্ড হেলিং এর জন্য। ঠিক আছে, মানে কোনো জায়গায় ক্ষত হয়েছে তাকে নিরাময় করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না এই প্রসেস যেখানে হচ্ছে সেটাকে আমরা কি বলছি না, ডিফারেন্সিয়েশন। ফর এক্সাম্পল প্ল্যান্টের ক্ষেত্রেই আমি বলছি, ফরমেশন অফ মেরিস্টেম। মেরিস্টেমটা কিন্তু হচ্ছে তোমরা জানো, এটা হচ্ছে কি তোমার আনডিভাইডেড একটা হচ্ছে কি সেল, সে কিন্তু কি করছে না তোমার ফর সেকেন্ডারি গ্রোথ, সে কিন্তু আবার ডিভিশন করছে, দিয়ে কি তৈরি করছে মেরিস্টেম থেকে। এই দেখো যেমন কোর্ক মেরিস্টেম, ইন্টারফেসিকুলার কেম্বিয়াম, ঠিক আছে, কোর্ক কেম্বিয়াম বা ইন্টারফেসিকুলার কেম্বিয়াম, এরা কি করছে তোমরা দেখো, ফর্ম fully differentiated parenchyma cell, and in such conditions tissue and meristems are able to divide and produce cells even after losing capacity to divide। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে কোর কেম্বিয়াম বা ইন্টারফেসিকুলার কেম্বিয়াম দেখলাম, এরা কিন্তু হচ্ছে কি পরবর্তীকালে আবার ডিভিশন করছে তোমরা জানো, দিয়ে কি করছে তোমার না, তোমার হচ্ছে কি প্ল্যান্টের হচ্ছে কি তোমার সেকেন্ডারি গ্রোথকে ইনডিউস করছে।
তাই না? এই ফাংশনটা তো তোমরা তোমরা জানো, কোর কেম্বিয়াম আর হচ্ছে কি ইন্টারভেসিকুলার কেম্বিয়াম, তাই না? এরা হচ্ছে কি তোমার কেম্বিয়াম রিং তৈরি করবে, কেম্বিয়াম রিং এর ভিতরের দিকে হচ্ছে কি তোমার সেকেন্ডারি, তোমার হচ্ছে কি ফ্লোয়েম, আর বাইরের দিকে সেকেন্ডারি জাইলেম তৈরি করবে। তো এইভাবে তারা কি করছে, প্ল্যান্টের সেকেন্ডারি গ্রোথটাকে ইনডিউস করে। সে মেকানিজমস আলাদা, যদিও তোমরা যদি মনে হয় অ্যানাটমি পার্টটা পাঠানো হয়েছিল, যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তাহলে ওটা একটা পার্টটা আলাদা, কিন্তু এখানে জাস্ট তোমরা শুধু মনে রাখো যে কোর কেম্বিয়াম বা ইন্টারভেসিকুলার কেম্বিয়াম, ইট ইজ দ্য ওয়ান ক্লাস অফ মেরিস্টেম যারা কিন্তু এই ডিফারেন্সিয়েশন, সরি ডি ডিফারেন্সিয়েশন প্রক্রিয়াটা সম্পন্ন করছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে আনডিভাইডেবল একটা স্যার ডিফারেন্সিয়েট সেল, সে কি করছে, তোমার একটা পাওয়ার পাচ্ছে ডিভিশনে যাওয়ার জন্য। বলো কি বলছো? বলছে রে অ্যানাটমি পার্টটার কি ভিডিও পাঠানো হয়েছে না? ওটা ওটা হলে একটু ভালো হতো, মানে ওটা একটু জটিল অ্যানাটমি অ্যাকচুয়ালি বলতে। পাঠানো হয়েছে তো বাবা, পাঠানো হয়েছে, দেখো আচ্ছা, পাঠানো তো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন করে নেবে, নাহলে চাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? নাহলে চাপ ঠিক হয়ে আছে। যাবে। চলো এবার দেখো রিডিফারেন্সিয়েশন। দেখো তাহলে প্রথমে ডিফারেন্সিয়েশন হলো, তারপর হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে রিডিফারেন্সিয়েশন। রিডিফারেন্সিয়েশন কাকে বলছে না, প্রডিউস নিউ সেল অফ ডি ডিফারেন্সিয়েটেড সেল এগেইন lose the power of division and become a part of permanent tissue. This is known as the redifferentiation. ওকে, অর্থাৎ তোমার কি বলছে, প্রডিউস রিডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রডিউস নিউ সেল অফ ডিফারেন্সিয়েটেড সেল এগেইন। একটা ডি ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে, মানে একটা হচ্ছে কি তোমার ডিভিশন করার কথা ছিল না, ওই রকম সেল সে ডিফারেন্সিয়েট করেছে। ওই রকম অবস্থায় সে আবার হচ্ছে কি তোমার কি করছে, দেখো এগেইন হচ্ছে কি তোমার এই দেখো সে ডিফারেন্সিয়েটে তোমার হচ্ছে কি যাচ্ছে, দিয়ে কি করছে দেখো, সেল এগেইন লুজ দ্য পাওয়ার অফ ডিভিশন এন্ড বিকাম পার্ট অফ পার্মানেন্ট টিস্যু। সে তখন কি করছে দেখো, পার্মানেন্ট কন্ডিশনে চলে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ নন এজ দ্য রিডিফারেন্সিয়েশন। টিউমার সেলস আর গুড এক্সাম্পল অফ দ্য ফর দ্য রিডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে আমি আবার বলছি, দেখো তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, এটা আমরা দেখলাম কোনো এপিক্যাল মেরিস্টেম বা কোনো, মানে এপিক্যাল মেরিস্টেম সেটা রুট এপিক্যাল মেরিস্টেম হতে পারে বা সুড এপিক্যাল মেরিস্টেম হতে পারে। সে কি করছে না তোমার ডিফারেন্সিয়েট করে নতুন কোনো সেল তৈরি করছে। ডি ডিফারেন্সিয়েশন কাকে বললাম আমরা, না যখন কোনো একটা আনডিভাইডেবল ডিফারেন্সিয়েটেড সেল কিছু কিছু সময় সে পাওয়ার পাচ্ছে, দিয়ে সে ডিফারেন্সিয়েট করে, মানে সে ডিভিশন যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। যেমন আমরা দেখলাম কোর কেম্বিয়াম বা তোমার হচ্ছে কি ইন্টারভেসিকুলার কেম্বিয়াম। আর এখানে আমরা দেখলাম কি যে রিডিফারেন্সিয়েশন কাকে বলছি আমরা, যে প্রডিউস নিউ সেলস অফ ডিফারেন্সিয়েটেড সেল এগেইন লুজ দ্য পাওয়ার অফ ডিভিশন। এবার তখন কি হবে, তার পাওয়ারটা আছে কি ডিভিশন পাওয়ারটা চলে যাচ্ছে। ঠিক আছে, এবং সে পার্মানেন্ট সেলে কনভার্ট হয়ে যাচ্ছে, ওখান থেকে আর ফিরে আসতে পারবে না। তো তখন তাকে আমরা কি বলছি, রিডিফারেন্সিয়েশন বলছি। ওকে, চলো এবার হচ্ছে কি আমরা দেখবো গ্রোথ প্যাটার্নস ইন প্ল্যান্ট। আমরা তো এই যে গ্রোথ সম্বন্ধে পড়ছিলাম, তাহলে কি কি পড়লাম আমি একটু প্রথম থেকে বলে দিই। তাহলে আমরা প্রথমে গ্রোথের ডেফিনেশন পড়লাম, তারপর হচ্ছে কি তোমার গ্রোথের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়লাম, তারপর আমরা প্ল্যান্টের হচ্ছে গ্রোথের হচ্ছে কি তিনটে ফেজ আমরা দেখলাম। সেই সঙ্গে আমরা দেখলাম একটা প্ল্যান্টের যে গ্রোথ ফেজ গুলোকে এক্সপেরিমেন্টালি হচ্ছে কি দেখলাম। হ্যাঁ, তারপর আমরা দেখলাম যে গ্রোথের টাইপস, ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, লিমিটেড, আনলিমিটেড, ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ। সেই সঙ্গে দেখলাম প্ল্যান্টের গ্রোথের জন্য কি কি ফ্যাক্টরস হচ্ছে কি তোমার দায়ী। ঠিক আছে, এখানে দেখলাম টেম্পারেচার, লাইট, হ্যাঁ, অক্সিজেন, ওয়াটার, সয়েল নিউট্রিয়েন্ট। তারপর আমরা দেখলাম যে তিনটে টার্মিনোলজি প্ল্যান্টের গ্রোথের সাপেক্ষে, একটা ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এবং রিডিফারেন্সিয়েশন। এবার আমরা দেখব যে হচ্ছে কি তোমার প্ল্যান্টের যে গ্রোথ প্যাটার্ন, ঠিক আছে, প্ল্যান্টের গ্রোথ প্যাটার্ন কেমন হয়। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? এতটা তোমরা বুঝতে পেরেছো? এটা হলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, গ্রোথ প্যাটার্নটা পড়ে শেষ হয়ে যাবে, তারপর আমরা চলে যাব কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস। ঠিক আছে, দেখো নাকি তোমরা বিরক্তি ফিল করছো নাকি, না বুঝতে পারছো ঠিকঠাক? একটু রেসপন্স করো। ঠিক আছে তো? ঠিক আছে স্যার। হুম। দেখো তাহলে এবার হচ্ছে কি দেখো গ্রোথ প্যাটার্ন। গ্রোথ প্যাটার্ন দেখো বলছে দ্য ইনক্রিজড গ্রোথ পার ইউনিট টাইম ইজ টার্মড এজ গ্রোথ রেট। তাই না? গ্রোথ রেট আমরা কাকে বলছি, ডেফিনেশনটা কি, না ইনক্রিজড গ্রোথ পার ইউনিট টাইম, মানে গ্রোথটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে হচ্ছে কি দেখি, তাই না, তখন হচ্ছে গ্রোথ রেট চলে আসবে। গ্রোথটাকে যদি আমরা একটা টাইমের সাপেক্ষে যদি মেজার করি, তখন তাকে আমরা গ্রোথ রেট বলছি। এবার দেখো an organisms can produce cells in several way and display geometric as well as arithmetic growth.
জিওমেট্রিক আর এরিথমেটিক এই দুই প্রকারের গ্রোথ আমরা দেখতে পাই। ঠিক আছে, যেমন দেখো এরিথমেটিক আর জিওমেট্রিক এর মধ্যে পার্থক্য রয়েছে। ওকে, কিরকম? তোমরা একটা ডায়াগ্রামেটিক একটা দেখো পিকচার দেওয়া রয়েছে, এই প্রথমেরটা আছে তোমার এরিথমেটিক গ্রোথ দেখতে পাচ্ছ, আর এটা আছে তোমার জিওমেট্রিক গ্রোথ দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ যে জিওমেট্রিকের ক্ষেত্রে দুটো সেল ছিল, সেখান থেকে চারটা হলো, চারটা থেকে আটটা হলো, আটটা থেকে হচ্ছে কি 16টা হলো, 16টা থেকে 32টা, এরকম করে আস্তে 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 করে বাড়ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে এরিথমেটিকের ক্ষেত্রে দুটো সেল, দুটো সেল থেকে দেখো এখানে নতুন একটা সেল তৈরি হলো, সেখান থেকে আবার নতুন সেল থেকে দুটো সেল তৈরি হলো, আবার হলো। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি আর একটা একটা করে সেল বাড়ছে, নাম্বার অফ সেল হচ্ছে কি বাড়ছে। এই যে বাড়াটাকে বলা আছে, দেখো প্রথমে একটা বাড়লো, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটা, আর এখানে বাড়লো কি 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32। তাহলে এই প্যাটার্নে যদি হচ্ছে কি কোনো সেল ডিভিশন করে, দিস ইজ নোন এজ দ্য জিওমেট্রিক গ্রোথ। আর যদি হচ্ছে কি এইভাবে প্যাটার্নে যদি বাড়ে, তখন তাকে আমরা কি বলছি, এরিথমেটিক গ্রোথ। ঠিক আছে, তো এই জন্য বলছে আমরা প্ল্যান্টের ক্ষেত্রে দেখো দ্য ফলোইং ডায়াগ্রাম ডিসপ্লে দ্য ভেরিয়াস স্টেজেস অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট শোয়িং বোথ জিওমেট্রিক এন্ড এরিথমেটিক ফেজ। Here dark blue blocks represents the cells capable of division, while light blue blocks represent the cells that have lost the capacity to divide. ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ যে ডার্ক ব্লু সে কি করতে পারছে না, তোমার গ্রোথটা সে হারিয়ে মানে তোমার হচ্ছে কি তৈরি করতে পারছে। আর যেটা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি নর্মাল যেটা হচ্ছে কি তোমার এই হালকা যেটা আছে সেটা হচ্ছে ডিভিশন সে করতে পারছে। আচ্ছা, এবার আমরা বলতে পারি দেখো, তাহলে এই যে জিওমেট্রিক আর হচ্ছে কি তোমার এরিথমেটিকের ক্ষেত্রে জিওমেট্রিকের ক্ষেত্রে গ্রোথটা হচ্ছে কি আমরা বেশি দেখতে পাচ্ছি, এরিথমেটিকের গ্রোথটা হচ্ছে কি যদি হয় তাহলে সেটা আমরা কম দেখতে পাচ্ছি। এবারে ভালো করে বলো, দেখো যদি আমরা এই জিওমেট্রিক গ্রোথটাকে যদি আমরা কার্ভের মাধ্যমে যদি হচ্ছে রিপ্রেজেন্ট করি, তাহলে কেমন হবে না, এস কার্ভ হবে বা সিগময়েড কার্ভ হবে। আমি আবার বলছি, যদি কোনো প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই জিওমেট্রিক গ্রোথ দেখাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি এস ওর হচ্ছে কি তোমার সিগময়েড গ্রোথ কার্ভ, সিগময়েড গ্রোথ কার্ভ। ঠিক আছে, সিগময়েড গ্রোথ কার্ভ আমরা দেখতে পাবো। কেমন, বুঝতে পারলে? আর যদি হচ্ছে কি আমরা এবারে এর কি বৈশিষ্ট্য দেখতে পাবে, বলছে দেখো ফলোইং গ্রাফস রিপ্রেজেন্ট দ্য আইডিয়ালাইজড সিগময়েড গ্রোথ কার্ভ টিপিক্যাল অফ সেল ইন কালচার এন্ড মেনি হায়ার প্ল্যান্টস এন্ড প্ল্যান্ট অর্গানস। ঠিক আছে, তো যেমন বলছে দেখো যে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার হচ্ছে টাইম, আর এখানে হচ্ছে কি তোমার কি বলছে সাইজ, তোমার হচ্ছে বা ওয়েট অফ দ্য অর্গানস। দেখো টাইমের সাপেক্ষে আস্তে আস্তে করে বাড়তে বাড়তে একটা সময় পর্যন্ত সে কিন্তু স্টেশনারি ফেজে চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটাকে দেখতে কেমন হচ্ছে, এটাকে দেখতে হচ্ছে কি এস শেপেড, এটাকে আমরা কি দেখতে পাই না সিগময়েডও আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা কার ক্ষেত্রে দেখা যাচ্ছে না, যেটা হচ্ছে কি তোমার কি বললাম এরিথমেটিক না তোমার হচ্ছে কি এরিথমেটিক না জিওমেট্রিক, না এটা যখন আমরা জিওমেট্রিক গ্রোথ কার ক্ষেত্রে দেখতে পাই, জিওমেট্রিক জিওমেট্রিক গ্রোথের ক্ষেত্রে আমরা দেখতে পাই। জিওমেট্রিক গ্রোথের ক্ষেত্রে কার্ভ আমরা কেমন দেখছি, এস শেপেড কিংবা সিগময়েড কার্ভ। ওকে, এখানে আমরা তাহলে পরিষ্কারভাবে ইনিশিয়াল একটা ফেজ দেখতে পাচ্ছি, ইনিশিয়াল ফেজ মানে এটা যেটাকে বলা হচ্ছে যে লেক ফেজ। তারপর হচ্ছে কি তোমার এই যে দেখতে পাচ্ছ দ্য রেপিড গ্রোথ অফ রেপিড হচ্ছে পিরিয়ড অফ গ্রোথ, যেটা আমরা লগ ফেজ বা তোমার হচ্ছে কি গ্র্যান্ড পিরিয়ড অফ গ্রোথ বা এক্সপোনেনশিয়াল ফেজ আমরা বলতে পারি। এবং তারপরে আমরা লাস্ট দেখতে পাচ্ছি যে সেটা একটা স্টেশনারি বা তোমার হচ্ছে কি স্টেডি ফেজে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তিনটে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেক ফেজ, একটা এক্সপোনেনশিয়াল ফেজ, একটা হচ্ছে কি স্টেশনারি ফেজ। এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটা ছিল যেটা হচ্ছে কি তোমার, আচ্ছা এবারে বলছি দেখো যে প্ল্যান্ট এমব্রায়ো সেল শোয়িং এরিথমেটিক এন্ড জিওমেট্রিক গ্রোথ ইজ রিপ্রেজেন্টেড বিলো। যাই হোক, তাহলে এবার যদি হচ্ছে কি সেটা তোমার হচ্ছে কি এরিথমেটিক হতো তাহলে কি হতো, তাহলে এরিথমেটিক হলে তখন আমরা কি দেখতাম না, সেটা শুধুমাত্র হচ্ছে কি তোমার একটা থেকে দুটো, দুটো থেকে মানে এই জিনিসটা আছে কি আমরা দেখতে পেতাম। কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে বা একটা জাইগোটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো জাইগোটের ক্ষেত্রে প্রথমে দুটো সেল, মানে একটা সেল একটা থেকে দুটো হলো, দুটো থেকে চারটা হলো, চারটা থেকে দেখো এরকম করে আস্তে আস্তে বাড়ছে। তাহলে দেখো প্রথমেটা আছে জিওমেট্রিক ফেজে আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীকালে সেটা হচ্ছে কি এরিথমেটিক ফেজে যায়। তাহলে একটা আমরা বলতে পারি যে প্ল্যান্ট এমব্রায়ো সেল সে কিন্তু দু প্রকারের গ্রোথ দেখাচ্ছে, একটা এরিথমেটিক দেখাচ্ছে কখন কোন স্টেজে, আবার কিছু কিছু স্টেজে হচ্ছে কি তোমার জিওমেট্রিক ফেজে তার গ্রোথটাকে দেখাচ্ছে, মানে দুটো আমরা দেখতে পাই। এমন নয় যে শুধু প্ল্যান্টের ক্ষেত্রে আমরা তোমার হচ্ছে কি জিওমেট্রিক দেখতে পাই, না জিওমেট্রিকও দেখা যাচ্ছে আবার এরিথমেটিকও দেখা যাচ্ছে। প্রথমে শুরুতে দেখো জিওমেট্রিক ফেজটা দেখায়,
তারপরে যখন হচ্ছে কি সে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে তখন কিন্তু সে এরিথমেটিক ফেজে সেলগুলোকে ডিভাইড করে। কেমন কি বললাম বুঝতে পেরেছে তো? তো এই জন্য আমরা কনক্লুশনে বলতে পারি যে প্ল্যান্টের গ্রোথ প্যাটার্ন কিন্তু দুভাবেই হয়, একটা হচ্ছে তোমার জিওমেট্রিক, একটা হচ্ছে এরিথমেটিক। জিওমেট্রিকের ক্ষেত্রে কি দেখলাম যে গুণিতর প্রগতিতে বাড়বে, আর এরিথমেটিকের ক্ষেত্রে এটা কিছু গাণিতিক প্রগতিতে বাড়ছে। ঠিক আছে, এক থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিন থেকে চারটা। আর জিওমেট্রিক ক্ষেত্রে দুই থেকে চার, চার থেকে আট, আট থেকে 16টা। আর দেখলাম জিওমেট্রিক গ্রোথ ফেজে আমরা কি দেখতে পাচ্ছি না এস কার্ভ বা সিগময়েড কার্ভ দেখাবে, এবং এখানে তিনটে আমরা ফেজ দেখতে পাবো। প্রথমেরটা হচ্ছে কি তোমার লেগ ফেজ, তারপর হচ্ছে কি তোমার একটা আছে কি এক্সপোনেনশিয়াল ফেজ, তারপর হচ্ছে কি তোমার স্টেশনারি ফেজ। ঠিক আছে, দিয়ে সে এস শেপের মতন দেখাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কি আমরা দুটো ফেজ কিন্তু দেখতে পাচ্ছি গ্রোথ ফেজ হিসাবে, গ্রোথ প্যাটার্ন হিসাবে প্ল্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? স্যার অ্যারিথমেটিক যে ফেজটা বললেন ওটা কি হুম, কার্ভ দেখায়, যেরকম জিওমেট্রিকটা সিগময়েড, এটা হ্যাঁ, অ্যারিথমেটিকটা কোন কার্ভ শো করবে? এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি সেটাকে আমরা হচ্ছে কি কার্ভের মাধ্যমে, মানে তেমন করে আমরা ইয়ে করি না। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার জাস্ট এইভাবেই যাবে আর কি, মানে তখন এরকম করে দেখা যাবে, এরকম করেই যাবে টাইমের সাপেক্ষে। কারণ এক একটা করে বাড়ছে, টাইম বাড়ছে, এ বাড়ছে, এরকম করে এক একটা করে বাড়বে, মানে এরকম কার্ভ হবে। বুঝতে পেরেছো তো? তার প্যাটার্নকে যদি আমরা বানাই এইভাবেই যাবে। ওকে, এটা যেমন হচ্ছে কি একটা এক্সপোনেনশিয়ালটা টানা ক্ষেত্রে যাচ্ছে, এটা না করে একটা হচ্ছে কি সেটা হচ্ছে গাণিতিক ভাবে যাবে। বুঝতে পেরেছো তো? একটা একটা করে বেড়ে বেড়ে এইভাবেই যাবে। এটাকে আমরা হচ্ছে কি তোমার এরিথমেটিক বলতে পারি, আর এটা তোমার জিওমেট্রিক বলতে পারি। একটা বৃদ্ধি লেখচিত্রকে এস বলা হয় মানে সিগময়েড, আর একটা যে জে বলা হয় ওটা এটাকে এটাই। ওটা 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 আলাদা, ওটা পপুলেশনের সাপেক্ষে, এটা তো আমরা হচ্ছে প্ল্যান্টের হ্যাঁ, গ্রোথটাকে ডিফাইন করছি। ওটা যেটা তুমি ওটা বলছো সেটা তো আলাদা। ওটা হচ্ছে কি আমরা মানে পপুলেশনের গ্রোথটাকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করি। কিছু কিছু একটা ইকোসিস্টেমে দু ধরনের পপুলেশন থাকতে পারে, যারা হচ্ছে কি তোমার আহ, আহ, তোমার হচ্ছে কি আর সিলেক্টেড স্পিসিস, তাই না, তারা হচ্ছে জে শেপেড গ্রোথ কার্ভ দেখায়। আর যারা হচ্ছে কে সিলেক্টেড স্পিসিস তারা বলেছিলাম এস শেপেড গ্রোথ কার্ভ দেখায়। কেননা আর সিলেক্টেড স্পিসিস গুলো মেনলি স্মল সাইজ হয়, রিপ্রোডাক্টিভ রেটটা হাই হয়, এবং হচ্ছে কি তাদের হিউজ হচ্ছে অস্প্রিং তৈরি করে। এই জন্য তারা জে শেপেড গ্রোথ কার্ভ দেখায়। তারা এরকম করে বাড়তে বাড়তে যাবে যাবে, দিয়ে কেডিং ক্যাপাসিটিটাকে ছাড়িয়ে গেলে আবার ফোল করে যাবে। ঠিক আছে, কিন্তু যারা কে সিলেক্টেড স্পিসিস তারা কিন্তু কেডিং ক্যাপাসিটিকে ছাড়ায় না, তারা এরকম গিয়ে কেডিং ক্যাপাসিটি পর্যন্ত চলতে থাকে, তখন আমরা এজ দেখতে পাই। সে কনসেপ্ট আলাদা বাবা। এটা আমরা পড়ছি যে প্ল্যান্টের হচ্ছে কি তোমার গ্রোথের হচ্ছে কি তোমার যে প্যাটার্ন, সেটা হচ্ছে কি আমরা দুটো দেখতে পাই, একটা জিওমেট্রিক, একটা হচ্ছে গ্রোথ, একটা হচ্ছে এরিথমেটিক গ্রোথ। চলো, এবার হচ্ছে কি আমাদের টাইম খুবই কম, আমরা তাও চেষ্টা করব যে কোশ্চেন গুলো আজকে রাখা হয়েছে সেগুলো ডিসকাস করে নেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা প্রথমে বলো প্রথম কোশ্চেনটা কি হবে বলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ডেফিনেশন অফ প্ল্যান্ট গ্রোথ? তোমরা তো পড়লে, কোনটা হবে বলো? আমি কিছু বলবো না, তোমরা বলো আগে। স্যার সিটা হতে পারে। এরকম বললে হবে না, তোমাকে উত্তর বলতে হবে। An irreversible process of increase in size of cell, tissue and organ. বাকিরা কে বলছো, কি বলছো? হ্যাঁ স্যার সি হবে। দেখো, প্রথম কথা হচ্ছে কি এখানে অপশন বি আর অপশন ডি টা বাদ চলে যাবে। বাকি পড়ে থাকলো কি না অপশন এ আর সি। এখানে এ বলছে এন ইরিভার্সিবল প্রসেস অফ ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য প্ল্যান্ট অর্গানস, আর এখানে বলেছে এন ইরিভার্সিবল প্রসেস অফ ইনক্রিজ ইন দ্য সাইজ অফ সেল, টিস্যু এন্ড অর্গান। তাই না? তো অপশনের সি এরটাই হচ্ছে কি বেস্ট লাগছে। দুটো অপশনকে যদি কম্পেয়ার করা হয় সি এরটা বেস্ট লাগছে। চলো কোশ্চেন নাম্বার 2 কি হবে তাড়াতাড়ি বলো। Formative phase. ফরমেটিভ ফেজ। আমি আর টাইম বেশি দিচ্ছি না, প্রথমে ফরমেটিভ। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 3। বলো, এনলার্জমেন্ট করছি, তার জন্য কে দায়ী থাকবে? Cell division. আরে সেল ডিভিশনে হচ্ছে কি সেলের কি বাড়বে, সেলের সংখ্যা বাড়বে। নাম্বার বাড়বে তো। কিন্তু Increase এনলার্জমেন্ট of মানে হচ্ছে কি, protoplasm. তাহলে কি হবে, তাহলে ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম এন্ড হাইড্রেশন, তাহলে তবেই তো সেলের সাইজ প্রোটোপ্লাজম হাইড্রেশন। এনলার্জ, তাহলে ডিভিশন বাড়বে কেন? চলো কোশ্চেন নাম্বার 4 কি হবে বলো।
এই তিনটে অপশনের মধ্যেই হবে, আমি ডি এর আর দেখাচ্ছি না, এই তিনটে অপশনের মধ্যেই হবে। ফরমেশন অফ নিউ টিস্যুস হবে, ডি অপশন। হুম, আর একটা অপশন কি আছে? আর একটা আমি তো বললাম যে এই তিনটে অপশনের মধ্যেই উত্তর হবে, আমি তোমাদেরকে বলে দিলাম তো, আমি তোমাদেরকে তো বলে দিলাম এই তিনটের মধ্যেই হবে। বলছে হুইচ অফ Option দ্য D. ফলোইং, হ্যাঁ বলছে বি হুইচ অফ একটা দ্য, হবে, বি বি। দেখো সেল হুইচ অফ দ্য রিকোয়ার ফলোইং স্পেসিফিক ওকার্স সাইজ ডিউরিং অ্যান্ড সেল ম্যাচুরেশন ইন দ্য প্ল্যান্টস, তাহলে সেল অ্যাকোয়ার্স স্পেসিফিক সাইন এন্ড ফর্মস, ঠিক আছে, ম্যাচুরেশন যেহেতু বলছে। চলে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 5, কি হবে বলো? হুইচ প্রসেস লিডস টু দ্য ডিফারেন্সিয়েশন অফ সেলস ইনটু স্পেসিফিক টিস্যুস? ব্যাস, খুব সুন্দর কোশ্চেন, বলো কি হবে? এটা যদি না বলতে পারো তাহলে আজকে আমার পড়ানোটা পুরো বৃথা, সিরিয়াস বলছি, যদি না বলতে পারো তাহলে আজকে যে পড়ালাম এটা ফালতু করিয়ে দিলাম। ম্যাচুরেশন। Specific tissue. স্যার ম্যাচুরেশন হবে। বলো বাকিরা বলো, মানে আমি এমন কথা বলে দিলাম বাকি কেউ গিয়ে বলছে না, একজন শুধু বলছে মেচুরেশন, বাকিরা সব চুপ। আরে বলবে তো, ভুল হোক ঠিক হোক বলবে। যা, এ মনে হচ্ছে। দুজন বললে, আরে বলো বাকিরা বলো, আমি কি নাম ধরে জিজ্ঞাসা করব? আমি কি নাম ধরে জিজ্ঞাসা করব নাকি তোমরা বলবে নিজেরা, তাই না? এরকম করলে তো মুশকিল, তাহলে তো আমি হচ্ছে কি নিজেই কোশ্চেন পড়ে নিজেই উত্তর করে যাব। আরে কোশ্চেনটা ভালো করে পড়ো, হুইচ প্রসেস লিডস টু দ্য ডিফারেন্সিয়েশন অফ সেলস ইনটু স্পেসিফিক টিস্যু? সেল থেকে যে টিস্যু ফরমেশন করছে কি জন্য? কোন একটা সেল থেকে টিস্যু যখন তৈরি হয় একটা স্পেসিফিক ফাংশন করার জন্য, সেলগুলো একসঙ্গে এগ্রিগেট হয় করে স্পেসিফিক ফাংশন, তখন তাকে আমরা কি বলি? টিস্যু ডিফারেন্সিয়েশন হচ্ছে। তাহলে যখন একটা সেল থেকে টিস্যু হচ্ছে মানে কি একটা নির্দিষ্ট কাজের জন্য তাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ডিফারেন্সিয়েশনই বলবো, তাই না? ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন হবে এখানে, যেহেতু প্ল্যান্টের ব্যাপারে একটা বলে ওই জন্য স্পেসিফিক, হ্যাঁ ডিফারেন্সিয়েশন। একটা স্পেসিফিক কাজের জন্য প্রাণী হলে হচ্ছে কি তোমার। ম্যাচুরেশন হতো। চলে দেখো নেক্সট, এবার বলছি হোয়াট টাইপ অফ গ্রোথ occurs when a plant growth in length due to the mitotic divisions at root and shoot apicals? স্যার এ হবে। তাহলে অবভিয়াসলি প্রাইমারি গ্রোথ, আমি তো বললাম না যে প্ল্যান্ট যখন লেন্থ হচ্ছে কি ইনক্রিজ করবে, প্ল্যান্টের যখন হচ্ছে লম্বাই যখন বাড়বে তাহলে প্রাইমারি গ্রোথ, আর যখন হচ্ছে ডায়ামিটার বাড়বে তখন সেকেন্ডারি গ্রোথ। ওরা সঙ্গে সঙ্গে তো উত্তর চলে আসবে মাথায়, তাই না? আচ্ছা কোশ্চেন নাম্বার 7 কি হবে বলো? হুইচ অফ দ্য ফলোইং গ্রোথ টাইপস রেজাল্টস ইন দ্য ইনক্রিজ ইন দ্য diameter of plants stem or trunk? স্যার বি হবে। সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ। সেকেন্ডারি গ্রোথ। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ টাইপ অফ গ্রোথ ডেসক্রাইবস গ্রোথ দ্যাট কন্টিনিউস throughout a plant's entire life? ইন্ডিপেন্ডেন্ট ইনডিটারমাইন্ড গ্রোথ। আনলিমিটেড গ্রোথ অর ইনডিটারমিনেট গ্রোথ, ঠিক আছে, এটাকে আর একটা তোমরা বলতে পারো, এটাকে আনলিমিটেড গ্রোথও বলতে পারো, আনলিমিটেড গ্রোথ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ টাইপ অফ গ্রোথ স্টপস আফটার রিচিং এ সার্টেন সাইজ? আরে যা পড়ালাম সেগুলো থেকেই তো বলছি, তাও বলতে পারছো না তোমরা, কি হবে এটা? লিমিটেড গ্রোথ। লিমিটেড গ্রোথ। লিমিটেড গ্রোথ। চলো এবার বলছে ডিউরিং হুইচ টাইপ অফ গ্রোথ ডাজ এ প্ল্যান্ট ডেভেলপস ইটস রিপ্রোডাক্টিভ অর্গানস সাজেস্ট ফ্লাওয়ার্স? এটা কমসে কম বললো তোমরা। প্রোডাক্টিভ গ্রোথ। ইয়েস, রিপ্রোডাক্টিভ গ্রোথ। রিপ্রোডাক্টিভ গ্রোথ। রিপ্রোডাক্টিভ গ্রোথ। আচ্ছা হুইচ ফ্যাক্টর প্লে দ্য মোস্ট ক্রুশিয়াল রোল ইন এসিলারেটিং প্ল্যান্টস গ্রোথ? এটা আগেও আমরা আলোচনা করেছি,
বিভিন্ন মক টেস্টে তোমরা কিন্তু এই কোশ্চেনটা আমি দিয়ে থাকি। টেম্পারেচার ইয়েস, টেম্পারেচার টেম্পারেচার। আচ্ছা, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ইনক্রিজিং টেম্পারেচার অন প্লান্ট গ্রোথ? এটাও দেখো আমরা আমাদের পড়া যেটা টার্মিনোলজির একেরটা মধ্যে ছিল, হবে গ্রোথ ইজ অপটিমাম এসিলারেট টেম্পারেচার। আনটিল দ্য অপটিমাম টেম্পারেচার ইজ রিচড। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 13, হুইচ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সেস দ্য মুভমেন্ট অফ স্টোমাটা এন্ড দ্য রেট অফ ট্রান্সপিরেশনস? আরে ট্রান্সপিরেশন বলছে, লাইট স্টোমাটা লাইট বলছে, হবে তাহলে কি হবে? লাইট হবে। লাইট আচ্ছা, হাউ ডাজ ইনসাফিসিয়েন্ট অক্সিজেন এফেক্ট প্ল্যান্ট গ্রোথ? ইট রিটার্ডস গ্রোথ হবে, হ্যাঁ, অপশন বি। চলো এবার বলছি যে হোয়াট হ্যাপেন্স টু প্ল্যান্টস হোয়েন দে আর দ্য এক্সপোজ টু লিমিটেড লাইট ইন্টেন্সিটি? তাহলে কি হবে? স্টপ গ্রোয়িং। উইক হয়ে যাবে, স্পিন্ডলি হয়ে যাবে এবং উইক হয়ে যাবে। আরে লিমিটেড লাইট ইন্টেন্সিটি দেওয়া আছে তাকে। আচ্ছা, হুইচ প্ল্যান্ট হরমোন ইজ রেসপন্সিবল ফর প্রমোটিং সেল ইলংগেশন এন্ড রুট গ্রোথ? This is অক্সিন। অক্সিন Which hormone regulates fruit ripening and leaf abscission? ইথিলিন Ethylene. ইথিলিন ফল পাকতে। Which hormone is involved in the promoting cell divisions and delaying senescence in plants? সাইটোকাইনিন This is cytokine. Which hormone is known to promote seed dormancy and reduce growth? জিব্বারেলিন That অ্যাবসাইসিক অ্যাসিড। abscisic. অ্যাবসিসিক আছে অ্যাবসিসিক আরে জিবারেলিন হচ্ছে সিড ডরমেন্সিটাকে ব্রেক আপ করে, এর প্রমোট উল্টোটা করছে। হয় জিব্বেরেলিন। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য জিবারেলিন ইন প্ল্যান্ট গ্রোথ? প্রমোট ফ্লাওয়ারিং। প্রমোট স্টেম ইলংগেশনস। জিবারেলিন। ফ্লাওয়ারিং তো হয় বল্টিং আর ফ্লাওয়ারিং। স্টেম ইলংগেশন হবে তো এটা, আরে stem বাঁধাকপির elongation ক্ষেত্রে হবে। যেটা দেখা যায় বাঁধাকপি। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ দ্য প্ল্যান্ট গ্রোথ হোয়ার গ্রোথ ইজ স্লো? যে সমস্ত জায়গায় গ্রোথটা স্লো হয় তার ইনিশিয়াল স্টেজ আমরা কি দেখতে পাই? লগ ফেজ, স্টেশনারি ফেজ, ল্যাগ ফেজ নাকি এক্সপোনেনশিয়াল ল্যাগ ফেজ? ফেজ। ল্যাগ ফেজ। ল্যাগ ফেজ। লগ হুম, ল্যাগস আর স্লো লগ হয় ল্যাগে। ল্যাগ ফেজ, ল্যাগ ল্যাগ। Which growth phase show rapid exponential growth of plants? লগ ফেজ হবে এটা। লগ ফেজে বৃদ্ধি দশা ভালো হয়। হ্যাঁ। During which growth phase does the growth rate slow down and eventually stabilize? স্টেশনারি স্টেশনারি ফেজ। Stationary phase. ঠিক আছে, সবাই কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে না এবং পড়াশোনাও তোমরা করছো না। মানে আমাদের সময় যদি কেউ এইভাবে যদি পড়িয়ে দিত না, থিওরি এবং হচ্ছে কোশ্চেন অ্যান্সার, তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। বুঝতে পেরেছো? তোমাদেরকে এত কিছু করে দেওয়া হচ্ছে, তাও দেখো কোনো রেসপন্স নেই, সব চুপচাপ পড়ে আছে, তাই না? এতজন ক্লাস করছো, কোনো রেসপন্স। আচ্ছা, হুইচ টাইপ অফ গ্রোথ ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান এক্সপোনেনশিয়াল ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড র্যাপিড সেল ডিভিশন? কি হবে? আরে ভালো করে দেখো, র্যাপিড সেল ডিভিশন মানে কি হচ্ছে? এটা জিওমেট্রিক গ্রোথ হবে, জিওমেট্রি। আচ্ছা, ইন হুইচ টাইপ অফ গ্রোথ ডাজ অনলি ওয়ান ডটার সেল কন্টিনিউ টু ডিভাইড হোয়াইল আদার ডিফারেন্সিয়েটস? অ্যারিথমেটিক হুম, এটা হয়ে যাবে কি এরিথমেটিক। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন ইন প্ল্যান্ট সেলস? The process where cell lose their ability and to divide and acquire specialized functions. স্পেসিফিক ফাংশন। আচ্ছা, এবার বলছে which of the following is an example of differentiation in plants? ডিফারেন্সিয়েশন, সরি, এখানে ডিফারেন্সিয়েশন বলা হয়েছে। ডিটা, a cell losing its ability to divide.
ডিডিফারেন্সিয়েশন, ওটা তো রিডিফারেন্সিয়েশন। স্যার বি এরটা হবে, বি ইনজুরি। হ্যাঁ, উন্ড হেলিং স্যার, উন্ড হেলিং একটা বলছিলেন না, উন্ড হেলিং যেটা করবে। ইনজুরি ইনজুরি। তাহলে ফরমেশন অফ দ্য ফরমেশন অফ ক্যালাস ইন দ্য রেসপন্স টু ইনজুরি। এই যে উন্ড হেলিং কথা বলেছিলাম, আর একটা কি বলেছিলাম, সেকেন্ডারি গ্রোথের গ্রোথ। কাছে একটা বলছিলেন। ইয়েস। সেকেন্ডারি গ্রোথ। আচ্ছা, রিডিফারেন্সিয়েশন ইন প্লান্টস রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং। রিডিফারেন্সিয়েশন কোনটা আমরা বলতে পারি, বলো দেখো কোনটা হবে রিডিফারেন্সিয়েশন। সি এরটা, সি সি। A dedifferentiated cell losing the ability to divide and become part a permanent tissue. জাস্ট ডেফিনেশনটাকেই তুলে ধরা হয়েছে। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য প্রসেস অফ ডিডিফারেন্সিয়েশন। It allow differentiated cell to remain স্যার বি এরটা, the বি ability to বি। divide. চলো, লাস্ট কোশ্চেন, during which process do plant cells lose their original specialized function and remain the ability to divide? এটা আছে তোমার কি হবে ডিডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন। ওকে, আই হোপ তোমাদের যে কোশ্চেন গুলো এখানে আলোচনা করে দেওয়া হলো এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে, মানে থাকবে যদি থাকে, ঠিক আছে। আর আশা করি আজকে ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে, ঠিক আছে। তাও তোমাদেরকে আমি নোটস গুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে, জাস্ট একবার রিভাইজ করে নেবে, কেমন? ঠিক আছে, অনেকটা রাত হলো, তোমরা লেফট